ক্লাস। ভাইয়াকে তোমরা সব একটু জানাও যে আমার কথাগুলো তোমরা লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং তোমাদের কাছে ভাইয়ার কথাগুলো অডিবল, পাশাপাশি বোর্ডের লেখাটি তোমাদের কাছে পরিপূর্ণ ক্লিয়ার কিনা। এই দুটো জিনিস আমাকে একটু জানাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। প্লিজ আমাকে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা। নাজমা সুলতান আমাদের সাথে আছো, তারপরে নাজমা আক্তার, আই এম সরি নট সুলতানা, দেন আমাদের সাথে আছে হচ্ছে লামিয়া আক্তার। আমরা একটু স্ক্রিনটাকে এইদিকে ডান বাম দিকে নিয়ে যাই, বিকজ আমার দেখতে অসুবিধা হচ্ছে ক্যামেরার জন্য। সাগরনাথ ক্লিয়ার, ওকে সাগরনাথ। তারপরে হচ্ছে আমাদের সাথে জিসান আহমেদ আছো, আমিনুল আছো, এক্স্যাক্টলি, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। নুপুর রানী আছো, মতিউর রহমান আছো, ভালো, খুবই সুন্দর। আর কে কে আছে আমাদের সাথে? ক্লাসটি সবাই দ্রুত শেয়ার করে দিতে হবে, এবং দ্রুত জানাতুল মাওয়া মিম শেয়ার করে দাও, এবং হচ্ছে তোমাদের কি বলে এটাকে প্রোফাইলে রেখে দাও ক্লাসটি। পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে এই ক্লাসটি মেনশন করতে কিন্তু ভুলবা না। দ্রুত সবাইকে মেনশন করে দাও। ইউটিউব থেকে অনেক শিক্ষার্থী জয়েন করেছে। সোহেল আমাদের সাথে আছো, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ফারিহা সুলতানা আছো, মুজিবুর রহমান আছো, এরপরে এরপরে হচ্ছে মার্জিয়া আছো, জীবন কুমার আছো, জেরিন পাঠান আছো, খুবই ভালো। আমি আমার প্রোফাইল থেকে এই ক্লাসে শেয়ার করে দিচ্ছি, আমি আশা করি তোমরাও শেয়ার করে দিবা, পাশাপাশি ভাইয়াও ক্লাসে শেয়ার করে দেই, যাতে আমার সাথে যুক্ত বর্তমানে এসএসসি 25 ব্যাচের সমস্ত শিক্ষার্থী যাতে ক্লাসটি করতে পারে এবং যুক্ত থাকতে পারে, সেই ব্যবস্থা ভাইয়া করে দেয় আমার ইন থেকে। আমার বিশ্বাস, আমার শিক্ষার্থীরা তোমরা যারা যারা আছো সবাই এই ক্লাসে শেয়ার করবা, শেয়ার করে নিজেদের প্রোফাইলে রেখে দিবা, অন্যকে ক্লাসটি করতে তুমি হেল্প করবা, এটা আমি তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করি। ওকে, ডান। ওকে, আমি শেয়ার করে দিয়েছি। সো তোমরাও শেয়ার করে দাও, নিজেদের প্রোফাইলে রেখে দাও। আমার যখন প্রয়োজন হবে, হ্যাঁ, আমার ক্লাস নিজেই আমি দেখবো। নিজের ক্লাস নিজে দেখার মধ্যে খুব বেশি, কি বলে এটাকে, আমি বলবো না খুব বেশি ভালো লাগে, বাট মাঝে মধ্যে ভালো লাগে। নিজের ক্লাস নিচ্ছি, নিজে বুঝাচ্ছি, সেগুলো দেখতে মাঝে মধ্যে ভালো লাগে। তো এই জন্য নিজের প্রোফাইলে রেখে দেই, দেখি কি হয়। চৌধুরী রহমান, সবার সালাম ভাই একবারে নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ভাইয়াও ভালো থাকি, এবং আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। খাদিজা পারভিন, আই অলসো মিস ইউ আ লট, টু অল অফ ইউ। ভাই তোমাদের সবাইকে মিস করেছি। এই তো, হ্যাঁ, ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য ভয়ের কিছু নাই, ভয়কে আমরা আজকে ইনশাল্লাহ জয় করার চেষ্টা করব। একটা ক্লাসে তো আসলে গ্রামারের সবকিছু কভার করা যাবে না, মানে একদম রুলস থেকে শুরু করে প্র্যাকটিস সবকিছু এক ক্লাসে কখনোই সম্ভব নয়। যেহেতু একটা ক্লাসে নিচ্ছি আমরা, হয়তো বা সামনে আর কয়টা ক্লাস নিলেও নিতে পারি তোমাদের সুবিধার্থে, বাট আজকের ক্লাসে আমরা চেষ্টা করবো হচ্ছে ইংলিশের গ্রামারের টপিকগুলো হচ্ছে আমরা 1 to 1 একটা করে আমরা কভার করার চেষ্টা করব, প্র্যাকটিস করার চেষ্টা করব, যাতে আমাদের জন্য একটু সুবিধা হয়। ওকে, রবিউল, ওয়ালাইকুম আসসালাম। তারপরে মারজান, ঠিক আছে। মুনিম আহমেদ, একটু বেসিক থেকে পড়ায়েন ভাইয়া। বেসিক থেকে যদি আজকে পড়াতে যাই আমাদের তো অনেক সময় লেগে যাবে, তাহলে আমাদের একটু ঝামেলা হয়ে যাবে ভাইয়া। পড়ানোর সময়, প্র্যাকটিস করার সময় তোমাদের জন্য একটু সুবিধা হবে এমন জিনিস তোমাদেরকে দেখিয়ে দিব। প্র্যাকটিস করানোর সময় যদি কোনো জিনিস আসে, বলার প্রয়োজন থাকে, তখন ভাইয়া তোমাদেরকে একটু দেখিয়ে দিব, প্রবলেম নাই, বুঝিয়ে দিব। প্র্যাকটিস থেকে থেকে তোমাদেরকে বুঝিয়ে দিব, ডোন্ট ওয়ারি, মন খারাপের কিছু নাই। আচ্ছা, তো আমরা ক্লাসটাকে শুরু করতে পারি? আমাকে একটু জানাও ভাইয়া, খুব টেনশন হচ্ছে পরীক্ষার জন্য ভাইয়া। টেনশনের কোনো কারণ নাই কিম সুমাইয়া, কোনো টেনশনের কারণ নাই। একটু নিজের লাস্ট মুহূর্তে এসে শুধুমাত্র প্র্যাকটিসের দিকে ফোকাস করো। তোমার টেস্ট পেপারের প্র্যাকটিস থেকে বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করার দিকে বেশি ফোকাসড হও, বিকজ বোর্ড কোশ্চেন গুলো একটা স্ট্যান্ডার্ড ফলো করে। বিগত বছর যেভাবে প্রশ্নগুলো আসে, সাধারণত পরবর্তী বছর সেম একইভাবে ওই স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো আসে বা ওই ধরনের প্রশ্নগুলো আসে। সো বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো, রিটেন পার্ট সেখান থেকে প্র্যাকটিস করো, সেখান থেকে পড়ে যাও। আই বিলিভ এন্ড আই হোপ তোমাদের সেখান থেকে কমন পাবা ভাইয়া। সবাই যেহেতু রেডি আছি, আমরা ক্লাসে শুরু করতে পারি। আমাদের 11টা বেজে গেছে, 11:06 বাজে। সো আমাদের ক্লাস 1 ঘন্টার, আমাদের ক্লাস স্কেডিউল অনুযায়ী। বাট আমরা যদি প্রয়োজন হয় গতকালকের মতো হয়তো বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট 20 মিনিট কম বেশি করে আমরা ক্লাসটা করব। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থেকো। আমার মনে হয় তোমাদের জন্য অনেক বেশি সুবিধাজনক একটা ক্লাস তোমরা এখান থেকে পেতে যাচ্ছ সবাই,
ঠিক আছে? ওকে, সো চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। গ্রামার পার্ট, আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার পার্ট নিয়ে কথা বলবো এখন। এবং গ্রামার পার্টে শুরু করার আগে, মেইন টপিকে যাওয়ার আগে, ক্লাসে যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দিয়ে নেই। গতকালকেও দিয়েছি, আজকেও দিচ্ছি, তোমাদের জন্য শেষ মুহূর্তের একটা সাজেশন কোর্স আমরা দিচ্ছি। শেষ মুহূর্তের এসএসসি 25 শেষ মুহূর্তের সাজেশন, এই ক্লাসটা বা এই কোর্সটা তোমাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে আমরা প্রোভাইড করছি ভাইয়া। সো তোমরা যারা এই লাস্ট মুহূর্তে এসে ইংলিশ বলো বা বাংলা বলো বা ম্যাথস বলো, যত কিছু আছে সেগুলো যদি একটু সুন্দর প্রিপারেশন নিতে চাও, একটু দ্রুত গিয়ে এই কোর্সে এনরোল করে ফেলবা। সম্পূর্ণ ফ্রিতে কোর্সটা হচ্ছে। সো লাস্ট মুহূর্তে কিভাবে পড়তে হবে, কি কি পড়তে হবে, এই জিনিসগুলো নিয়ে ভাই তো আমরা তোমাদেরকে সেখানে গাইডলাইন সহ ক্লাসগুলো প্রোভাইড করছি। সবাই যারা যারা ভালো করতে চাও ডেফিনেটলি কোর্সটাতে এনরোল করে নিবা। গেলেই ডিরেক্টলি এনরোল হয়ে যাবা, ক্লিক করলেই এনরোল হয়ে যাবা, অন্য কোনো ঝামেলা ফেস করতে হবে না। এবং আরো একটা জিনিস হচ্ছে, তোমাদের এই কোর্সটাতে ইংলিশ লাস্ট মুহূর্তে এসে আমরা এই গ্রুপ আছে তোমাদের জন্য, একটা ডেডিকেটেডলি তোমাদের জন্য একটা গ্রুপ আছে, এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেশনস গ্রুপ। সো এই গ্রুপে তোমরা যদি জয়েন থাকো তোমাদের জন্য সুবিধা হবে। এই গ্রুপে আমরা নানান আপডেট, তোমাদের পরীক্ষার বোর্ড পরীক্ষা থেকে শুরু করে তোমাদের একাডেমিক থেকে শুরু করে যত কিছু আছে, 10 মিনিট স্কুল থেকে যে কোনো উদ্যোগের যে কোনো অ্যানাউন্সমেন্ট পোস্ট আমরা এইখানে শেয়ার করি। যত ভিডিও যত কিছু আছে আমরা এখানে শেয়ার করব, এখান থেকে তোমরা আপডেট গুলো পেয়ে যাবে। সো দিস গ্রুপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অল অফ ইউ। প্লিজ ডু জয়েন হিয়ার এন্ড গেট আপডেট ফ্রম 10 মিনিট স্কুল অর ফ্রম দি গভর্নমেন্ট। সো এখান থেকে তোমরা যুক্ত হয়ে আপডেট গুলো পেয়ে যাবা। দেন তোমাদের আরেকটা জিনিস, ফাইনাল রিভিশন লাইভ রুটিন। আমাদের বোর্ড পরীক্ষাকে কেন্দ্র করে 10 মিনিট স্কুল অলওয়েজ 10 মিনিট স্কুল তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের আগে 3 ঘন্টা ডেডিকেটেড লাইভ ক্লাস নিয়ে থাকে পরীক্ষার আগে আগে। সেই ক্লাসে তোমাদেরকে ওভারঅল সব টপিক নিয়ে আইডিয়া দেওয়া হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এবং লাস্টে গিয়ে তোমাদেরকে একটা সাজেশনস পিডিএফ তোমাদেরকে প্রোভাইড করা হয়। সো ওই পিডিএফটার জন্য অ্যাটলিস্ট বা ওই ক্লাসটার জন্য আমাদের এই রুটিনটা সেভ করে রাখো। বাংলা হবে তোমার 7 তারিখ, ইংলিশ এবং যেহেতু আমি ইংলিশের কথা বলছি, ইংলিশ ফার্স্ট পেপার 13 এপ্রিল হবে, পুরোটা বলার দরকার নাই, স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাদের কাছে নাই। এবং সেকেন্ড পেপার আমাদের 4 PM হবে 15 এপ্রিল। সো একটা রোববার একটা মঙ্গলবার আমি এবং তোমাদের দুর্যোগ ভাইয়া আমরা দুজন এই এফআরএল বা ফাইনাল রিভিশন লাইভ ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। সেখানে আমরা দারুণভাবে ইংলিশের খুঁটিনাটি আমরা দেখব এবং প্রিপারেশন নিয়ে পরীক্ষাতে যাব ইনশাআল্লাহ। আমরা যদি প্রমিস করি একজন আরেকজনের সাথে, ভাইয়া আমরা এ প্লাস নিশ্চিত করবই, নট এ প্লাস, ভালো একটা রেজাল্ট নিশ্চিত করব, ভালো মানুষের পাশাপাশি ভালো একটা রেজাল্ট আমরা নিশ্চিত করব, তাহলে এই ক্লাসগুলো তোমার জন্য খুবই হেল্পফুল হবে। আমি বলছি না ক্লাসগুলো করলেই পেয়ে যাবা। তোমার যদি নিজের চেষ্টা না থাকে, নিজের ডেডিকেশন না থাকে, তাহলে দেখা যায় কোনো কিছু তোমাকে হেল্প করতে পারবে না। নিজের স্থান থেকে, নিজের অবস্থান থেকে চেষ্টা এবং আমাদের সাপোর্ট সবকিছুর কম্বিনেশনে কিন্তু ভালো কিছু আসবে, ভালো কিছু আশা করা যায়। সো এই জন্য তোমাদেরকে কিছু পরামর্শ দেওয়া, নিজেদের দিক থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবা। আমরা তো আছি, আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ আরো করব। তোমাদের ভালোর জন্য যত কিছু প্রয়োজন ফাহাদ ভাইয়া 10 মিনিট স্কুল সবকিছু করতে প্রস্তুত। ওকে, সো সবার শুরুতে আমরা হচ্ছে ক্লোজ টেস্ট উইথ এন্ড উইদাউট ক্লোজ। তোমাদের প্রথম অনেকগুলো, তোমাদের 11টা গ্রামাটিক্যাল টপিক থাকবে, 11টা গ্রামাটিক্যাল টপিক থাকবে। এর মধ্যে একটা হচ্ছে আমাদের উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ। এই টপিকটা সবার শুরুর দিকেই থাকবে। উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ তোমাদের একদমই শুরুর দিকে থাকবে। সো প্রত্যেকটা টপিক থেকে আমরা একটা বা দুইটা করে প্র্যাকটিস রেখেছি, একটা বা দুইটা করে প্র্যাকটিস রেখে রেখে আমরা এগিয়ে যাব। তো সবার শুরুতে আমরা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের কিছু প্র্যাকটিস আমরা দেখবো। এটা তোমাদের হচ্ছে অল বোর্ড 2021 সালের প্রত্যেকটা বোর্ডেই এই কোয়েশ্চেনটা আসছে। 2021 সালের অল বোর্ড এই প্রশ্নটা আসছে। আমরা বেসিক্যালি বোর্ড কোয়েশ্চেনটা আজকে আমরা দেখার চেষ্টা করব, সলভ করার চেষ্টা করব। প্রত্যেকটা টপিকের বোর্ড কোয়েশ্চেন গুলো দেখবো আমরা আজকে। যখন তুমি দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, উইথ ক্লুজে অপশন থাকবে, উইদাউট ক্লুজে কোনো অপশন থাকবে না। উইদাউট ক্লুজে কোনো অপশন থাকবে না। সো যখন তোমার উইথ ক্লুজে অপশন থাকবে, উইদাউট ক্লুজে অপশন থাকবে না, তখন তোমাকে উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজে কি করতে হবে, কিভাবে তুমি সলভ করবা। তোমাকে প্রথমত হচ্ছে প্রত্যেকটা শব্দের মিনিং বা ভোকাবুলারি তোমার জানতে হবে, শব্দার্থ তোমার জানতে হবে এই উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ সলভ করার ক্ষেত্রে। শব্দার্থ জানতে হবে এবং ওই শব্দার্থ অনুযায়ী যখন তুমি একটা ওয়ার্ড সিলেক্ট করবা, একটা ওয়ার্ড সিলেক্ট করার পরে ওই ওয়ার্ডের গ্রামাটিক্যাল চেঞ্জ আসতে পারে, ওই ওয়ার্ডের কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ আসতে পারে। ওই গ্রামাটিক্যাল কোনো পরিবর্তন আসলে ওই পরিবর্তনগুলো, ওই চেঞ্জেসগুলো তোমাকে মেনটেন করতে হবে। সো দুটো জিনিস ইংলিশের ক্ষেত্রে খুবই খুবই প্রয়োজন। একটা হচ্ছে আমাদের ওয়ার্ড মিনিং
আমাদের প্যাসেজের বা যে প্রশ্নটা আসছে প্রশ্নের অর্থটা বোঝা, অর্থটা খুবই প্রয়োজনীয়, এবং এই অর্থের পাশাপাশি ইংলিশ গ্রামারটাও আমাদের অ্যাপ্লাই করতে হবে। গ্রামারটা দেখে সেখানে গ্রামারটা আমাদের অ্যাপ্লাই করে করে কোনো পরিবর্তন আসছে কিনা সেটা আমাদের দেখতে হবে ভাইয়া। ঠিক আছে? ওকে, অনেস্ট, দেখো অনেস্ট হইতে পারে, আবার অনেস্টি হইতে পারে, আবার ডিসঅনেস্টও হইতে পারে। সো আমাদের মিনিং অনুযায়ী দেখতে হবে আমি কি এখানে ডিসঅনেস্ট করব, নাকি অনেস্ট করব, নাকি আমি অনেস্টি করব। কথা বুঝতে পারছি? সো এগুলা এডুকেট হইতে পারে, এডুকেশন হইতে পারে, এডুকেটিভ হইতে পারে। সো আমি কি এডুকেশন করব, এডুকেট করব, নাকি এডুকেটিভ করব, এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের অর্থের উপরে এবং গ্রামারের উপরে ডিপেন্ড করে এই সমস্ত কিছু। সো আমাদের ডেফিনেটলি ইংলিশ গ্রামারের ক্ষেত্রে বলো বা ইংলিশের ক্ষেত্রে বলো, ওভারঅল আমাদের মিনিং জানতে হবে এবং গ্রামারটার একটু আইডিয়া থাকতে হবে। সো উইথ ক্লুজ উইদাউট ক্লুজে খেয়াল করে দেখো, ডিরেকশনটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ডিরেকশনটা সবার আগে পড়ে নিবা যে প্রশ্নের একদম প্রথম লাইন যে নির্দেশনা তোমাকে দিচ্ছে, এই নির্দেশনাটা কি বলছে এটা একটু দেখতে হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে বক্সটা দেওয়া আছে 10টা, আমাদের 9টা ওয়ার্ড দেওয়া আছে, এই 9টা ওয়ার্ড থেকে তোমার শব্দগুলোকে ফিল আপ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ডস। দেখছো, তোমার কিছু শব্দের ফর্ম অথবা চেঞ্জ করতে হইতে পারে। এখানে যে শব্দগুলো আছে ডিরেক্টলি এই শব্দগুলোই নাও বসতে পারে, বসতেও পারে, নাও বসতে পারে। তোমার ফর্মটা, গ্রামারের ফর্মটাও তোমার পরিবর্তন হইতে পারে, গ্রামারের ফর্মটাও কি তোমাদের পরিবর্তন হতে পারে। সো এটা আমাদের দেখতে হবে। এরপর বলছে দেখো, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। মানে এমনও হইতে পারে যে মাঝে মাঝে একটা শব্দ একাধিকবার ব্যবহার হচ্ছে, একটা শব্দ একাধিকবার ব্যবহার করতে হচ্ছে, এটাও কিন্তু আমাদের পরীক্ষাতে হতে পারে। সো যেটাই আসুক না কেন সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। এখানে অনেকে দেখা যায় যে মনে করতে পারে গ্রামাটিক্যাল ফর্ম চেঞ্জ হবে না, সো গ্রামারের ফর্ম চেঞ্জ হবে না এই ভেবে যা আছে বক্সে সেটাই দিয়ে দেয়, যা আছে বক্সে সেটাই দিয়ে দেয়। কিন্তু আমাদের বুঝতে হবে গ্রামাটিক্যাল ফর্ম চেঞ্জ হতে পারে এবং একটা শব্দ একাধিকবারও কি ব্যবহার হইতে পারে। সো আমরা অর্থগুলো দেখি, যে শব্দগুলো দেখি, কি কি শব্দ এখানে আছে, কি কি শব্দের কথা এখানে ইন্ডিকেট করছে, আমরা শব্দগুলো দেখি। দেখো, ডিগনিটি, ডিগনিটি বলতে বুঝেছে এখানে বেসিক্যালি সম্মানকে বোঝানো হয়েছে, রেসপেক্টকে বোঝানো হয়েছে। বোস্টফুল, বোস্টফুল বলতে বুঝে হচ্ছে অনেক বেশি তোমার কি বলে এটাকে আগ্রহীপূর্ণ, বা অনেক বেশি তোমার কি বলে দাম্ভিকতা পূর্ণকে এখানে ইন্ডিকেট করছে বোস্টফুল। ওকে, এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট বলতে বুঝায় কি আমাদের চাকরি বাকরি বা তোমার হচ্ছে একটা জায়গায় যুক্ত থাকাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এই মানে তো একটি, টাফ মানে হচ্ছে কঠিন, এমনটা বুঝায়। ফ্রম, ফ্রম বলতে বুঝে হচ্ছে এখানে আমাদের থেকে, সেখানে ফ্রম হইতে পারে বা আচ্ছা ফ্রম ধরলাম। ইয়থ, ইয়থ বলতে কি বুঝায়, ইয়থ বলতে তোমার যুবক সমাজকে বোঝায়, বা যুবক যে ব্যক্তিরা রয়েছে আর কি, ইয়াং যে জেনারেশন রয়েছে, যুবক ছেলেরা রয়েছে বা যুবক যে সম্প্রদায় রয়েছে তাদেরকে ইয়থ বলা হয়েছে। এরপরে টুয়ার্ডস বলতে বুঝায় কোনো ডিরেকশন, কোনো দিক বুঝায়। টুয়ার্ডস বলতে কোনো দিককে ইন্ডিকেট করে, কোনো ডিরেকশনকে ইন্ডিকেট করে। আর আন্ডারগো, আন্ডারগো বলতে বুঝে হচ্ছে কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। আন্ডারগো বলতে কি বুঝায়, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়াকে এখানে বেসিক্যালি আন্ডারগো বলা হয়ে থাকে। কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়ার ক্ষেত্রে আন্ডারগো এই কথাটা ব্যবহার হয়ে থাকে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বক্সের অর্থ। আমরা এবার প্রত্যেকটা শব্দ প্যাসেজ পড়ে এখানে কোন শব্দ যায় সেই শব্দ অনুযায়ী জিনিসটাকে সলভ করব। সবার শুরু দেখি তোমরাই বলো তো এই নাম্বারটা কি হবে। আমরা আগে পুরো প্যাসেজটা একবার করে পড়বো, পুরো প্যাসেজ আমরা একবার করে পড়বো, দেন আমরা সলভের দিকে যাব, সলভ করতে যাব। দেখো, ড্যাশ ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, ড্যাশ ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, no country of the world can dash claim that it is absolutely free from this problem. So বলছে একটা সমস্যার কথা বলছে যেটা বৈশ্বিক প্রবলেম, শুধুমাত্র কোনো নির্দিষ্ট দেশের প্রবলেম না, নির্দিষ্ট কোনো দেশের প্রবলেম না, পুরো বিশ্বের প্রবলেম। ওয়ার্ল্ড ওয়াইড বলতে বোঝায় বৈশ্বিক সমস্যা। তো কোনটা বৈশ্বিক সমস্যা এটা আমার লিখবে এখানে। নো কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোনো দেশই ক্যান ড্যাশ ক্লেম দ্যাট ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি ফ্রম দিস প্রবলেম, মানে পৃথিবীর কোনো দেশ এই ক্লেম, এই দাবি করতে পারবে না যে ওই সমস্যা তাদের দেশে নাই, ওই সমস্যাটা তাদের দেশে নাই। তাহলে কোনটা হতে পারে দেখি, ড্যাশ ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। কি হতে পারে দেখো, আনএমপ্লয়মেন্ট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম, মানে বেকারত্ব। আনএমপ্লয়মেন্ট বলতে কি বুঝায়, বেকারত্ব। আর এমপ্লয়মেন্ট বলতে বুঝে হচ্ছে কর্মক্ষেত্র, কর্ম করে তাকে বলে এমপ্লয়মেন্ট। আর আনএমপ্লয়মেন্ট বলতে বুঝে হচ্ছে বেকারত্ব। বেকারত্ব পুরো বৈশ্বিক প্রবলেম, নির্দিষ্ট কোনো দেশে কোনো একটা দেশে কোনো বেকারত্ব নাই এটা হইতে পারে না, পৃথিবীর কোনো না কোনো দেশে বেকারত্ব আছেই। বেকারত্ব একটু হলেও কি আমাদের আছে, বাংলাদেশে তো এটার ম্যাসিভ অবস্থান আছে, এটা একদম কি বলে এটাকে ক্যান্সার হয়ে গেছে বেকারত্বের বাংলাদেশে। সো বিশাল পরিবর্তন, বিশাল বেকারত্বের প্রবলেম নিয়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি। সো এমপ্লয়মেন্ট এটা তো প্রবলেম না,
এমপ্লয়মেন্ট, দেখো আমি যদি বলতাম যে এমপ্লয়মেন্ট ইউএনটা এক্সট্রা যুক্ত হয়েছে, এখন তোমার অর্থটা খেয়াল করতে হবে যে এমপ্লয়মেন্ট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। এমপ্লয়মেন্ট কর্মক্ষেত্র, কর্ম করা, এটা কি কোনো প্রবলেম? কর্ম করা কিন্তু কোনো প্রবলেম না। সো এই জন্য আমাদের বুঝতে হবে যে কোনটা প্রবলেম, বেকারত্ব প্রবলেম। সো বেকারত্বের জন্য কিন্তু এখানে আমরা ইউএনটা এক্সট্রা করে যুক্ত করছি। সো আনএমপ্লয়মেন্ট ইজ আ ওয়ার্ল্ড ওয়াইড প্রবলেম। ওকে, no country of the world can dash claim that it is absolutely free from this problem. No country can dash claim, ক্যান বলো দেখি কি হতে পারে এখানে? নো কান্ট্রি, বি নাম্বারটা কি হবে? নো কান্ট্রি, বি নাম্বারটা বলছে ডিগনিটি বলছে একজন, আবার যে জুনাইদুল বলছে বোস্টফুলি, তারপরে হচ্ছে ঐশী, ঠিক আছে তোমার আনসার এক নাম্বারটা ঠিক আছে। আরাফ বলছে বোস্টফুলি, বাকিরা কি বলছো? বিয়ের আনসার কি হবে? বোস্টফুলি বলছে, স্টাফ বলছে, নট আন্ডারগো বলছে, ইনানা ইয়ারা বোস্টফুলি বলছে। আচ্ছা দেখি তো, নো কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ক্যান বোস্টফুলি ক্লেম। বোস্টফুলি বলতে বুঝে হচ্ছে দম্ভ ভরে, মানে মুখ বড় করে কোনো কিছু বলাকে বলা হয় বোস্টফুলি। যেমন আমাদের আমাদের দুইটা, ঢাকা শহরে 3টা বাড়ি আছে, আমাদের এত বিঘা জমি আছে, এত কোটি টাকা আছে। এই যেগুলো কি বড়াই করা। সো কেউ বড়াই করে বলতে পারে না, মুখ ফুটে মুখ বড় করে বলতে পারবে না যে আমাদের দেশে এই সমস্যাটা নাই। সো বোস্টফুল, দেখো ভাই এখানে বলছে বোস্টফুল। বোস্টফুল কিন্তু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। বোস্টফুল এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এই শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সো এইটা যদি অ্যাডজেক্টিভ হয়, এটা যদি অ্যাডজেক্টিভ হয়, দেখো নো কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ক্যান বোস্টফুলি ক্লেম, মানে তোমার বড়াই করে বলা, বড়াই করে বলা। এই যে ক্লেম, ক্লেম মানে হচ্ছে আমাদের দাবি করা, ক্লেম মানে হচ্ছে দাবি করা। কিভাবে দাবি করবে? কিভাবে দাবি করবে? তোমার হচ্ছে বোস্টফুলি, দাম্ভিক ভাবে মুখ বড় করে দাবি করবে। তোমার হচ্ছে কি বলে এটাকে, মানে বড়াই করে দাবি করবে কোনো জিনিস। সো ভার্বকে মডিফাই করছে, দাবি করার ধরনটাকে ইন্ডিকেট করছে। এই যে ক্লেম যে ভার্ব, এই ভার্বটাকে ইন্ডিকেট করছে আমাদের এই বোস্টফুলি শব্দটা। সো যেই কোনো শব্দ যদি ভার্বকে মডিফাই করে সেটা আমাদের অ্যাডভার্ব হয়, সেটা আমাদের অ্যাডভার্ব হয়। কোনো শব্দ যদি ভার্বকে মডিফাই করে সেটা আমাদের অ্যাডভার্ব হয়। আর যে শব্দ অ্যাডভার্ব হবে, সে যদি অ্যাডজেক্টিভ থেকে আমি অ্যাডভার্ব করতে চাই, কোন শব্দকে যদি আমি অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব করতে চাই, তখন সেটাকে আমাকে অ্যালোয়াই যুক্ত করতে হবে। অ্যাডজেক্টিভ প্লাস অ্যালোয়াই আমাদের অ্যাডভার্ব হয়। তেমনি এখানে বোস্টফুল থেকে আমাদের হচ্ছে এই বোস্টফুলি, এই শব্দটা আমাদের অ্যাডভার্ব করতে হয়েছে। সো নো কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড boastfully claim that it is absolutely free from this problem. Getting a job is the dash task nowadays. Getting a job is the dash task. বলো দেখি কি হবে আমাদের সি নাম্বারটা? সি নাম্বারটা হচ্ছে আমাদের আরাফাত সানভি বলছে টাফ, টাফ। তারপরে হচ্ছে বাকিরা কি বলছো? বলো বাকিরা কি বলছো? টাফলি বলছে, সাগর বলছে টাফলি, ইনানা ইয়ারা বলছে টাফেস্ট, ওকে, ইলিমন বলছে টাফেস্ট, ফ্রি ফায়ার লাভার্স, এত বেশি ফ্রি ফায়ার লাভ করলে তো প্রবলেম। টাফেস্ট বলছে, ম্যাক্সিমাম টাফেস্ট বলছে। সো ইয়েস, আমারও মনে হয় টাফেস্টই হবে। দেখো, গেটিং আ জব ইজ দ্য টাফেস্ট টাস্ক নাওএডেজ, মানে বর্তমানে তুমি দেখো চাকরির বাজার কি মারাত্মক অবস্থা। তুমি যতই চেষ্টা করো, যত তুমি শিক্ষিত হও, তুমি গ্যারান্টি দিতে পারো না যে তুমি চাকরি করবা বা চাকরি তুমি পাবা। সো চাকরির বাজার কিন্তু খুবই খুবই প্রবলেমেটিক একটা অবস্থানে আছে। সো গেটিং আ জব ইজ দ্য টাফেস্ট টাস্ক নাওএডেজ। জব করা, জব পাওয়া বর্তমানে খুবই খুবই মারাত্মক একটা প্রবলেমের মধ্যে পড়েছে, খুবই কঠিন অবস্থা। ইজ দা, দেখো এটাকে আমাদের হচ্ছে আর্টিকেল দা, দায়ের পরে সাধারণত আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়, দায়ের পরে সাধারণত আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়। সো টাফের সুপারলেটিভ হচ্ছে আমাদের টাফেস্ট, টাফের সুপারলেটিভ হচ্ছে আমাদের কি টাফেস্ট। সো এই জন্য এখানে ইজ দা টাফেস্ট টাস্ক নাওএডেজ, বর্তমানে এটা জব পাওয়া বর্তমানে খুবই খুবই কঠিন, মানে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বর্তমানে জবটা পাওয়া, টাফেস্ট। ওকে, এরপরে পরবর্তীতে আমরা যাই এন আনএমপ্লয়মেন্ট। আমাদের কোনটা কোনটা হয়েছে দাগিয়ে ফেলি, এটা আমাদের সুবিধা হবে। আমাদের এইটা হয়েছে, তারপরে হচ্ছে আমাদের টাফ হয়েছে, এরপরে আমাদের বোস্টফুল, এই 3টা হয়েছে। তো যেটা যেটা হয়ে যাবে প্রশ্নের মধ্যে এটা ছোট করে পেন্সিল দিয়ে ফোঁটা দিয়ে রাখবা বা টিক চিহ্ন দিয়ে রাখবা। পরবর্তীতে ওই 3টা নিয়ে তোমার আর ভাবতে হবে না, ওই 3টা তোমার আর চিন্তার বাইরে চলে যাবে, তোমার চিন্তাটা একদম নির্দিষ্ট করে ফেলতে পারবা, তোমার চিন্তাটা নির্দিষ্ট করে ফেলতে পারবা। সো দেখো, an unemployed young man has to dash a great deal of trouble. So an unemployed young man has to dash a great deal of trouble. had to কি হতে পারে বলো দেখি ডি নাম্বারে? had to, ডি নাম্বার বলছে আন্ডারগো, তারপরে হচ্ছে
আন্ডারগো বলছে, বৃষ্টি আন্ডারগো বলছে। ফেসবুক থেকে কারা কি বলছে দেখি। ফেসবুকের শিক্ষার্থীরা তো একটু আমাদের রিপ্লাই করতে হবে খুব ভালোভাবে। আন্ডারগো বলছো, তারপরে হচ্ছে আতিক আন্ডারগো বলছো, টুয়ার্ডস, তারিন টুয়ার্ডস বলছে আবার এখানে আন্ডারগো বলছো। কত নম্বরে আনসার করছো সেটা কিন্তু মার্ক করে দিবা, এ বি সি ডি কোনটা মার্ক করে দিবা কিন্তু। আচ্ছা, সো an unemployed young man has to dash a great deal of trouble, anxiety and humiliation। বলছে যে একটা বেকার মানুষকে অনেক ট্রাভেল মানে কি খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, এংজাইটি মানে উদ্বিগ্নতার মধ্য দিয়ে যেতে হয়, হিউমিলেশন বলতে বোঝে অপমানের মধ্য দিয়ে যেতে হয়। সো লাইফে কিন্তু অনেক অপমান, অনেক কিছু তোমার মধ্য দিয়ে এই জীবনটা আমাদের যেতে হয়। সেজন্য বলছে হ্যাজ টু আন্ডারগো, মধ্য দিয়ে যাওয়া। তোমাদেরকে বলছিলাম না আন্ডারগো বলতে কি বোঝায়, কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া। এখানে কোনো শব্দের চেঞ্জ হবে না। কেন হবে না? বিকজ এখানে হ্যাজ টু আছে। হ্যাজ টু কিন্তু আমাদের সেমি মডাল ভার্ব। হ্যাজ টু এটা একটা সেমি মডাল ভার্ব। সো যে কোনো সেমি মডাল বা যে কোনো মডালের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হয়। যে কোনো মডালের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হয়, whether it is modal verb or any semi modal verb. After any modal verb we have to use the base form of any verb. So ভার্বের বেস ফর্ম আমাকে ব্যবহার করতে হবে হ্যাজ টু এর পরে। এজন্য আন্ডারগো a great deal of trouble, anxiety and humiliation to find out dash job. To find out কি হবে দেখি বলো তো। To find out ই নাম্বারটা কি হবে? খুবই সহজ, ই নাম্বারটা এ। জান্নাতুল বলছে এ, তারপরে বাকিরা কি বলছো? এই নাম্বারটা হীরাধর বলছো এ, মুত্তাসির মাহমুদ বলছো এ, তারপরে হচ্ছে সামিয়া বলছো এ, সামিয়া আখতার আছে, সামিয়া ইসলাম আছে, সুবর্ণ বলছো এ। সো আমার মনে হয় এ হবে, টু ফাইন্ড আউট এ জব, মানে একটা জবের কথা বলছে এখানে। একটা জব যদি পেতে চায় কেউ যদি একটা জব পেতে চায়, তাকে অনেক ঝামেলার মধ্য দিয়ে যেতে হয়, অনেক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। he has to run dash office, he has to run dash office to office or man to get a job. So তাকে কি করতে হয় দেখি বলো তো। he has to run কি হতে পারে দেখি বলো তো। he has to run dash office to office, মানে অফিসের পর অফিস, একটা অফিসের পর আরেকটা অফিস, একটা মানুষ থেকে আরেকটা মানুষ, একটা জব পাওয়ার জন্য যে স্যার একটা জব আমাকে দেন, বা একটা জবের ক্ষেত্রে আপনি মানে বিভিন্ন রকমের জিনিসকে ইন্ডিকেট করা, স্যার একটা জব আমাকে দেন, একটা জিনিস আমাকে দেন, আমি এটা খেতে পারছি না, চলতে পারছি না। সো ঠিক কি হবে এখানে? টু রান ড্যাশ অফিস টু অফিস। আমার কাছে মনে হয় টু রান ফ্রম অফিস টু অফিস, একটা অফিস থেকে আরেকটা অফিস, একটা অফিস থেকে আরেকটা অফিস, মানে একটা ব্যক্তি থেকে আরেকটা ব্যক্তি, থেকে অর্থে কাজ করতেছে। হি হ্যাজ টু রান ফ্রম অফিস টু অফিস। একটা অফিসে গেলাম, এখানে হচ্ছে না, এখান থেকে আরেকটা অফিস, ওইখানে হচ্ছে না, ওইখান থেকে আরেকটা অফিস, ব্যক্তি টু ব্যক্তি, পার্সন টু পার্সন এবং অফিস টু অফিস, আমাকে অলওয়েজ মানে ওই ব্যক্তিকে দৌড়াদৌড়ি করতে হয় এবং জীবনটা খুবই দুর্বিষহ হয়ে যায় এই কারণে। সো হি হ্যাজ টু রান ফ্রম অফিস টু অফিস অর ম্যান টু ম্যান টু গেট আ জব, একটা জব পাওয়ার জন্য তাকে এটা করতে হয়। For want of dash many people have to lead a vagabond life. For want of dash বলো তো দেখি কি হবে তো। আমাদের এখানে from হইছে many people have to lead a vagabond life। বলো জি নাম্বারটা কি হবে তোমাদের কাছে, কি মনে হয় জি নাম্বারটা কি হবে? Who can say that? বলো। For want of dash many people have to lead a dash vagabond. vagabond বলতে কি বোঝায়? vagabond বলতে বুঝে হচ্ছে ভবঘুরে জীবন। vagabond বলতে বুঝে হচ্ছে আমাদের যাযাবর জীবন, ছন্ন ছাড়া জীবন, ভবঘুরে জীবনকে বলা হয় vagabond life, vagabond life. So বলছে for want of dash many people have to lead a vagabond life. So for want of কোনটা হইছে? for এও তো হইছে আমাদের। So for want of dignity, for want of youth, for want of towards হবে না। সো ফর ওয়ান্ট অফ ডিগনিটি আমার কাছে মনে হচ্ছে এখানে মিলে যাচ্ছে, সম্মানের জন্য, সম্মানের খোঁজে মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তোমার কি বলে যাযাবরের মতো জীবন যাপন করে। সো ফর ওয়ান্ট অফ আচ্ছা সম্মান হতে পারে, এমপ্লয়মেন্ট, ফর ওয়ান্ট অফ এমপ্লয়মেন্ট, ও এমপ্লয়মেন্টও হতে পারে, ইয়েস। ফর ওয়ান্ট অফ এমপ্লয়মেন্ট চাকরির জন্য দেখো আমাদের কিন্তু 9টা অপশন আছে, একটা ওয়ার্ড ডাবল ব্যবহার হবে, সেখানে এমপ্লয়মেন্টটাই ডাবল ব্যবহার করছে এখানে। ফর ওয়ান্ট অফ এমপ্লয়মেন্ট চাকরির খোঁজে মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কি করে তোমার যাযাবরের মতো দৌড়াদৌড়ি করে।
সেখানে বলছে ফর ওয়ান্ট অফ এমপ্লয়মেন্ট, চাকরির জন্য মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাযাবরের মতো দৌড়াদৌড়ি করে থাকে। সো ফর ওয়ান্ট অফ এমপ্লয়মেন্ট মেনি পিপল হ্যাভ টু লিড আ ভেগাবন্ড লাইফ। আওয়ার স্টুডেন্টস এন্ড ড্যাশ শুড বি মেড টু চেঞ্জ দেয়ার অ্যাটিটিউড ড্যাশ লাইফ। সো আওয়ার স্টুডেন্টস এন্ড কি, আওয়ার স্টুডেন্টস এন্ড ইয়থ, আমাদের ছাত্রছাত্রী এবং যে যুব সমাজ রয়েছে সবাইকে কি করতে হবে, মেড হ্যাড শুড বি মেড টু চেঞ্জ দেয়ার অ্যাটিটিউড, তাদের অ্যাটিটিউড, তাদের বিহেভিয়ার, এগুলোকে পরিবর্তন করতে হবে। ড্যাশ লাইফ টুয়ার্ডস লাইফ, মানে জীবনের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, জীবনের প্রতি আমাদের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ওই দৃষ্টিভঙ্গিতে আমাদেরকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। আমার দৃষ্টিভঙ্গি অত্যন্ত খারাপ অবস্থানে রয়েছে, এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে পরিবর্তন করে এগোতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস লাস্ট অফ অল দেখো, they should be made to realize that self-employment is the most dash way for employment, is the most কি হবে, is the most dignified way for employment. So বলছে সবথেকে সম্মানিত, is the most dignified way for employment, self-employment মানে আমাদের আত্মকর্মসংস্থান হচ্ছে সবচাইতে কি তোমার সম্মানের একটা পথ, নিজের জবটাকে খুঁজে নেওয়া এবং নিজের মতো করে কিছু করা। তুমি যদি চাকরি করতে যাও, তুমি যদি জব করতে যাও, তোমার লাইফটা দুর্বিষহ হয়ে যাবে, তোমার লাইফটা একদমই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ইজ দ্য মোস্ট ডিগনিফাইড ওয়ে ফর এমপ্লয়মেন্ট। আমাদের অ্যাডজেক্টিভ করলাম, বাক্যটা আমরা কমপ্লিট করলাম। সো এই হচ্ছে মোটামুটি আমাদের উইথ ক্লুজ। আমরা এখন উইদাউট ক্লুজে চলে যাব। উইদাউট ক্লুজে যাওয়ার আগে আমাকে একটু জানাও তো কাদের উইথ ক্লুজে 10-এ 10 হয়েছে। আমি 10-এ কাউন্ট করছি, 10-এ 10 কাদের কাদের হয়েছে সেটা আমাকে একটু বলো দেখি। 10-এ 10 কাদের কাদের হয়েছে? আচ্ছা, আমার শিক্ষার্থী এখানে অসংখ্য শিক্ষার্থী জয়েন করেছে, বাট 331 স্টুডেন্টস I can see here। এটা কি বলে, এটা আপস এন্ড ডাউন হচ্ছে, প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে, বাট শেয়ার মাত্র আমার 46, মানে 46টা শেয়ার। আমার 330, যদি আমি অর্ধেক করি এটার 150 প্লাস শিক্ষার্থী আমার এখানে আছে। অর্ধেক করলে আমি কি অর্ধেক পরিমাণ শেয়ারও কি ক্লাসটা করতে পারি না? অর্ধেক শেয়ারও কি ক্লাসটা করতে পারি না? আমি কি অর্ধেক শেয়ার করলে বাকিদের জন্য কি সুবিধা করতে পারি না? যে আমি ক্লাস করছি, আমি এখান থেকে শিখছি, আমার শিক্ষার্থী, আমার বন্ধু বান্ধব, ক্লাসমেট সবাই শিখুক, আমি ভালো রেজাল্ট করলে তারা ভালো রেজাল্ট করতে প্রবলেম কি? তাদেরকে মেনশন করতে পারি না? আমরা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিতে পারি না? আবার শেয়ার করলে তো নিজের সুবিধা, নিজের প্রোফাইলে ক্লাসটা থেকে যায় এবং পরবর্তীতে তোমাদের প্রয়োজন তোমরা সেটাকে আবার ব্যবহার করতে পারো। রাফিয়া 10-এ 8 পেয়েছো, কামরুন্নাহার পায়েল 10-এ 9 পেয়েছো, তারপরে হচ্ছে ফাহমিদুল 10-এ 10 পেয়েছে। ফাহমিদুল আজ সেরা। ফাহমিদুল কি আমাদের ইতালিয়ান ফুটবলার ফাহমিদুল? ফজলি আমিন খান 10-এ 8, অনেকে 10-এ 10 পেয়েছো, 10-এ 8 পেয়েছো, কম বেশি সবাই পেয়েছে, বাট আরেকটু যারা 10-এ 10 পাইনি তাদেরকে আরেকটু মানে প্র্যাকটিস করে অ্যাটলিস্ট 10-এ 8, 10-এ 9, 10-এ 10 পেতে হবে। 8-এর নিচে পেলে কিন্তু হচ্ছে অনেক প্রবলেম। 8-এর নিচে পেলে কিন্তু হচ্ছে তোমাদের এ প্লাসের চান্সটা একটু কমে যাবে। সো হ্যাঁ, শেয়ার সংখ্যা বেড়েছে, আমরা এটাকে 100 প্লাস করে ফেলি। 59 শেয়ার হয়েছে, এটাকে আমরা 100 করে ফেলি। এখনো 100 করতে পারিনি আমরা। আমার শেয়ার সংখ্যাটাকে 100 করে ফেলি। সবাইকে শিখার জন্য ওয়ে করে দিই। অন্যকে শেখার ওয়ে করে দিলে কিন্তু তোমার নিজেরও সুবিধা, মানে নিজের লাভ। অন্যকে শেখালে, অন্যকে সাহায্য করলে মানুষ, ব্যক্তি নিজেও কিন্তু উপকারী হয়, মানে উপকৃত হয়। এনিওয়ে, সবাই অনেকে ভালো করেছো, আশা করি সবাই আরো ভালো করবা। আমরা এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস এ চলে যাচ্ছি। এটা হচ্ছে উইদাউট ক্লুজ। এটা হচ্ছে আমাদের উইদাউট ক্লুজ। এখানে কোনো উইথ ক্লুজ থাকবে না, কোনো ক্লু থাকবে না। এটা হচ্ছে আমাদের উইদাউট ক্লুজ। নিজের মতো করে নিজের শব্দ বাছাই করতে হবে। আমার কাছে পার্সোনালি এই উইদাউট ক্লুজটা সহজ মনে হয়। উইদাউট ক্লুজটা আমার কাছে পার্সোনালি সহজ মনে হয়, বিকজ আমরা নিজের মতো করে এই উইদাউট ক্লুজটা লিখতে পারি। নিজের মতো করে উইদাউট ক্লুজ, নিজের মতো করে শব্দ বাছাই করে এখানে লিখতে পারি। আমার অত প্যারা নিতে হয় না যে কি হবে না হবে, এত ঝামেলা ফেস করতে হয় না। উইদাউট ক্লুজটা নিজের মতো করে শব্দ বাছাই করা যায়। আমি জানি না তোমাদের ক্ষেত্রে কি হয়, বাট আমার কাছে উইথ ক্লুজটা, উইদাউট ক্লুজটা বেশি সহজ মনে হয়। এনিওয়ে, সো ডিলিজেন্স ইজ আ ড্যাশ লেবার। বলো, ডিলিজেন্স ইজ আ ড্যাশ লেবার কি হতে পারে এখানে? ডিলিজেন্স ইজ আ ড্যাশ লেবার। তোমরা নিজেদের মতো করে সলভ করো, আমি সেটা সলভ করে তোমাদেরকে হচ্ছে আমি সলভ করে দিব ভাইয়া। সো ডিলিজেন্স ইজ আ ড্যাশ লেবার কি হতে পারে? এই নাম্বারটা কি হবে বলো? ডিলিজেন্স ইজ আ ড্যাশ লেবার। সো ডিলিজেন্স বলতে কি বোঝায়? ডিলিজেন্স বলতে হচ্ছে বেসিক্যালি অধ্যবসায়কে বোঝায়।
অধ্যবসায়, চেষ্টা করে যাওয়া, অনেকদিন ধরে কোনো জিনিসে লেগে থাকে বলা হয় বেসিক্যালি এখানে ডিলিজেন্স। সো ডিলিজেন্স ইজ আ ড্যাশ লেবার, ইজ আ হার্ড লেবার, বা ইজ আ টাফ হতে পারে, এখানে টাফ লেবার হতে পারে, TOUGS টাফ হইতে পারে, ডিফিকাল্ট ইউজ করতে পারো, তুমি এখানে অনেকগুলো শব্দ নিজের মতো করে ব্যবহার করতে পারো, কিন্তু উইথ ক্লুজে যেটা থাকে সেটা তোমাকে ব্যবহার করতে হয়। উইদাউট ক্লুজ তুমি একটা শব্দের পরিবর্তে অনেক শব্দ তুমি ব্যবহার করতে পারো। সো ডিলিজেন্স ইজ আ হার্ড লেবার, পরিশ্রম খুবই কঠিন একটা জিনিস, এটা সবাই করতে পারে না। A man who works hard to have success dash to be diligent and industrious. So দেখো, একজন মানুষ who works hard to have success, যে মানুষটা পরিশ্রম করে সফলতার জন্য যে মানুষটা পরিশ্রম করে, সে মানুষটা কি করতে হবে তোমার, দেখো, ড্যাশ টু বি ডিলিজেন্ট, তাকে তোমার হচ্ছে অধ্যবসায়ী হইতে হবে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হইতে হবে। তো হইতেই হবে, যে মানুষের সফলতা চায়, কোনো ব্যক্তি যদি সফলতা চায় তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, অবশ্যই তাকে চেষ্টা করতে হবে। সো অবশ্যই এই জন্য দেখো হ্যাজ টু বি বলতে বুঝাচ্ছে অবশ্যই কোনো জিনিস করা। হ্যাজ টু কেন হয়েছে, বিকজ এখানে এ ম্যান আমাদের থার্ড পারসন প্লুরাল নাম্বার, এ ম্যানটা হচ্ছে আমাদের থার্ড পারসন প্লুরাল। সো থার্ড পারসন প্লুরাল হওয়ার কারণে এখানে হ্যাজ টু বি এই কথাটা ব্যবহার করতে হয়েছে। সো এ ম্যান হু ওয়ার্কস হার্ড টু হ্যাভ সাকসেস হ্যাজ টু বি ডিলিজেন্ট, তাকে ডিলিজেন্ট হইতে হবে, অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী তাকে হইতে হবে। নাথিং ক্যান বি গেইনড উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ব্যতীত কোনো জিনিস তুমি অর্জন করতে পারবা না, পরিশ্রম ব্যতীত তুমি কোনো কিছু অর্জন করতে পারবা না। ফরচুন ড্যাশ দ্য ফরচুন ড্যাশ দ্য ইন্ডাস্ট্রিয়াস ইজ আ ওয়াইজ সেইং। ফরচুন এটা একটা প্রবাদ বাক্য, দেখি প্রবাদটা কারা কারা পারো। সি নাম্বারটা কি হবে, ফরচুন ইজ বলছে একজন, ফরচুন ইজ বলছো, সি নাম্বারটা ইজ, হ্যাজ বলছো, বি নাম্বারটা হ্যাজ, ঠিক আছে, আমাদের বি নাম্বারটা হ্যাজ হবে, সি নাম্বারটা কি হবে, সি নাম্বারটা ইজ হবে না, ইজ বলছো ম্যাক্সিমাম, কিন্তু ফরচুন ফেভারস, নো, ফরচুন ফেভারস দ্য ইন্ডাস্ট্রিয়াস, ফরচুন বলতে বোঝায় ভাগ্য পরিশ্রমীদের ক্ষেত্রে সহায় হয়, ফেভারস বলতে বোঝায় সহায় হওয়া, যারা পরিশ্রমী, যে সকল মানুষ, যে সকল ব্যক্তি পরিশ্রমী, তাদের ক্ষেত্রে ভাগ্য কাজ করে, তাদের ভাগ্যটাই ভালো হয়, পরিশ্রম করলে ভাগ্য অটোমেটিকলি ভালো হতে বাধ্য। সো এখানে তোমার ফরচুন ফেভারস দা তোমার ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমীদের ভাগ্য ভালো হয়, যারা অলস তারা যদি মনে হয় যে সব তো কপালের কারণেই হয়, ভাগ্যের কারণেই হয়, আমি শুয়ে থাকি, যা কপালে আছে তাই হবে, নো ভাইয়া, তুমি যদি চেষ্টা করে যাও, তোমার এ প্লাস, তুমি মনে করছো আমি এ প্লাস তো পাবোই না, আমি চেষ্টা করে কি হবে, এটা যদি করো তো মনে করো তুমি সেখানেই শেষ, তোমার সেখানে তুমি স্টপ হয়ে গেছো, বাট তুমি চেষ্টা করে যাও, তোমার লাইফে অনেক কিছু তুমি শিখতে পারবা, বুঝতে পারবা এবং অর্জন করতে পারবা। সো যেটা বলছে ফরচুন ফেভারস দ্য ইন্ডাস্ট্রিয়াস ইজ আ ওয়াইজ সেইং, এটা প্রবাদ বাক্য, আমি এখানে শব্দটাকে চেঞ্জ করতে পারবো না, প্রবাদটা আমাদের মুখস্থ রাখতে হবে। It means fortune does not come upon those who are not dash. So it means that, এটা বলতে বুঝায় যে, yes that, আমাদের ডি নাম্বারটা দ্যাট বলতে বুঝায় যে ফরচুন ডাজ নট কাম আপন, ফরচুন তাদের ক্ষেত্রে আসবে না, সৌভাগ্য তাদের ক্ষেত্রে আসবে না, হু আর নট ড্যাশ, যারা ইন্ডাস্ট্রিয়াস না, হু আর নট ইন্ডাস্ট্রিয়াস, যারা পরিশ্রমী না তাদের ক্ষেত্রে কোনো সফলতা আসবে না, ইয়েস, আমাদের এই নাম্বারটা ইন্ডাস্ট্রিয়াস হবে, যারা পরিশ্রমী না তাদের ক্ষেত্রে কোনো সফলতা আলটিমেটলি আসবে না। সো ফরচুন ডাজ নট কাম আপন দোজ হু আর নট ইন্ডাস্ট্রিয়াস, যারা পরিশ্রমী না তাদের ক্ষেত্রে কোনো সফলতা আমাদের আসবে না। ওকে, এরপরে দেখো, ফর দিস এই জন্য এখানে একটা কমা হবে, ফর দিস এই জন্যে দে শুড রিয়েলাইজ দ্য ড্যাশ অফ হার্ড লেবার, তাদের পরিশ্রম করার, হার্ড লেবার বেশি কঠোর পরিশ্রম করার গুরুত্ব বুঝতে হবে, সো দে হ্যাভ টু রিয়েলাইজ দ্য ড্যাশ অফ হার্ড লেবার, কি হতে পারে দেখো তো, দে হ্যাভ টু রিয়েলাইজ দ্য, এফ নাম্বারটা লিমন মজুমদার বলছে ইম্পর্টেন্স, গুরুত্ব বুঝতে হবে, মোরালিটি কিছুটা যায়, মিনিং অফ ইন্ডাস্ট্রিয়াস, হ্যাঁ মিনিংও হইতে পারে অর্থ, ইম্পর্টেন্স মিনিং হইতে পারে, ইম্পর্টেন্স হইতে পারে, হ্যাঁ এগুলো হইতে পারে, তারপরে আর কি হইতে পারে, ভ্যালু হইতে পারে, এক্স্যাক্টলি ভ্যালু হইতে পারে, আর কি হইতে পারে, ইম্পর্টেন্স, ভ্যালু, আমাদের কি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্স, দেখো এখানে দা আছে, আর্টিকেলের পরে সাধারণত নাউন হয়, কি হয়, নাউন হয়। সো ইম্পর্টেন্ট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ,
ইম্পর্টেন্ট এটা আমাদের অ্যাডজেক্টিভ, সো ইম্পর্টেন্স নাউন করতে হবে। সো ইম্পর্টেন্স অফ হার্ড লেবার বা মিনিং হইতে পারে, মিনিং দিতে পারো তুমি, মিনিংও কিন্তু আমাদের এটা নাউন। আওয়ার ভ্যালিউ করতে পারো, ভ্যালিউ, এটাও কি আমাদের একটা শব্দ, যেটা শব্দ এখানে হইতে পারে ভ্যালু অফ হার্ড লেবার বা মিনিং অফ হার্ড লেবার বা ইম্পর্টেন্স অফ হার্ড লেবার। I can write down all of the words, no problem. Realize the need of hard labor, নিডও হইতে পারে, ইয়েস নিডও হইতে পারে, নিডও দাও। দেখছো তোমরা কিন্তু আমার থেকেও ভালো পারছো, নিড কিন্তু আমার মাথায় আসে নাই, নিড আমার মাথায় আসে নাই। সো তোমরা তোমাদের ব্রেইন কাজে লাগালে, মেধা যদি কাজে লাগাও, কিসের ফাহাদ ভাইয়া, কিসের দুর্জয় ভাইয়া, কিসের 10 মিনিট স্কুল, তুমি আরো ভালো ভালো একটা অবস্থানে তুমি যেতে পারবা। সো কথার কথা বললাম। সো নেসেসিটি, ইয়াপ, নেসেসিটি হইতে পারে, রিয়েলাইজ দ্য নিড, এরপরে নেসেসিটি হইতে পারে। আরে বাবা, কত কত শব্দ তোমাদের মাথায় আসতেছে, কংগ্রেচুলেশনস, গ্রেট, খুবই ভালো হচ্ছে। সো নিড হইতে পারে, নেসেসিটি হইতে পারে, মিনিং হইতে পারে, ভ্যালু হইতে পারে, ইম্পর্টেন্স হইতে পারে, কত কিছু হইতে পারে। সো একজন শিক্ষার্থী, কয়টা বললাম, 5টা শব্দ বললাম, এই 5টার কি একটাও কি তার মাথায় আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ইউজফুলনেস, ইউজফুলনেসও হইতে পারে, অনেক কিছু হইতে পারে। নিড, ভ্যালু, ইম্পর্টেন্স, নেসেসিটি, মিনিং, ইউজফুলনেস, ইউজফুলনেস আমাদের কিন্তু দেওয়া যায় বিকজ এটাও নাউন। এনিওয়ে, হার্ড লেবার এন্ড এট দ্য ড্যাশ টাইম দে মাস্ট হ্যাভ ড্যাশ দ্য পারফর্ম দেয়ার ওয়ার্ক, এবং এট দ্য ড্যাশ টাইম সঠিক সময়ে তাদের কাজটাকে সম্পূর্ণ করতে হবে, সঠিক সময়ে তাদের কাজগুলোকে সম্পূর্ণ করতে হবে। সো এট দ্য ড্যাশ টাইম, এট দ্য সেম টাইম, একই সময়ে, একই সাথে। তারা দেখো, তারা পরিশ্রমের গুরুত্ব বুঝলেই হবে না, শুধুমাত্র গুরুত্ব বুঝে চলে গেলাম তাহলে কিন্তু হবে না, গুরুত্ব বুঝতে হবে। এন্ড ড্যাশ টাইম, এট দ্য সেম টাইম, একইভাবে দে মাস্ট হ্যাভ ড্যাশ টু পারফর্ম দেয়ার ওয়ার্ক, তাদের অবশ্যই তাদের কাজটাকেও কি করতে হবে, কাজটাকেও তাদের সম্পূর্ণ করতে হবে। দে মাস্ট হ্যাভ কি, দে মাস্ট, দে এট দ্য সেম টাইম দে মাস্ট হ্যাভ উইলিংনেস অর ডিজায়ার টু পারফর্ম দেয়ার ওয়ার্ক, ডিজায়ার মানে ইচ্ছা, তাদের পরিশ্রম কি বলে, গুরুত্ব বুঝলেই হবে না, এবং গুরুত্ব বুঝে ওই কাজটার করার যে ইচ্ছাও থাকতে হবে। অ্যাবিলিটি, ডিজায়ার হইতে পারে, অ্যাবিলিটিও হইতে পারে। অ্যাবিলিটি থেকে এখানে ডিজায়ারটা বেশি ভালো যায়, বিকজ অ্যাবিলিটি মোটামুটি সবারই আছে, কেউ যদি চেষ্টা করে তার অ্যাবিলিটি মোটামুটি আছে বিধায় ধরে নেওয়া যায়, তার অ্যাবিলিটি আছে এমনটা আমরা ধরে নিতেই পারি, অ্যাবিলিটি আছে এমনটাকে আমরা ধরে নিতেই পারি। সো আলটিমেটলি আমাদের অ্যাবিলিটিটা ডিজায়ার বা উইলিংনেস, ইচ্ছা থাকলে উপায় হয় এমন অর্থে এখানে কাজ করতেছে, ইচ্ছা থাকলে উপায় হয় এমন অর্থে এখানে আমাদের কাজ করতেছে। ওকে, এরপরে হ্যাজ টু পারফর্ম, দেখো উইলিংনেস, ডিজায়ার টু পারফর্ম দেয়ার ওয়ার্ক ড্যাশ। সো আই নাম্বারটা কি হবে দেখি বলো তো, প্রপারলি। আই নাম্বারটা বলছে প্রপারলি, হ্যাঁ, টু পারফর্ম দেয়ার ওয়ার্ক প্রপারলি, মানে তাদের যে কোনো কাজ ঠিকঠাক করার জন্য, যে কোনো কাজ ঠিকঠাক করার জন্য ইচ্ছা শক্তিও তাদের কি থাকতে হবে, প্রপারলি, সাকসেসফুলি, হ্যাঁ, পারফেক্টলি, প্রপারলি, সাকসেসফুলি, হ্যাঁ, এই যে দেখো পারফেক্টলি, প্রপারলি বা সাকসেসফুলি হইতে পারে, ডিজায়ার টু পারফর্ম দেয়ার ওয়ার্ক সাকসেসফুলি, অ্যাপ্রোপ্রিয়েটলি হইতে পারে, সাকসেসফুলি হইতে পারে, প্রপারলি হইতে পারে, পারফেক্টলি হইতে পারে, অনেক কিছু কিন্তু আমাদের এখানে হইতে পারে। এন্ড ইফ দে ডু সো, তারা যদি এমনটা করে, দে উইল অ্যাচিভ দেয়ার ড্যাশ থিং, দে উইল অ্যাচিভ দেয়ার, দেখো ডিজায়ারেবল থিং বা ডিজায়ার্ড থিং, তাদের ইচ্ছা অনুযায়ী তারা যা চায়, অ্যাকুরেট থিং, এখানে অ্যাকুরেট থিং হইতে পারে, পারফেক্ট থিং হইতে পারে, ডিজায়ার্ড থিং হইতে পারে, ডিজায়ারেবল থিং হইতে পারে। তুমি যদি চেষ্টা করে যাও, চেষ্টা করতে 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 তোমার লাইফটা একদম ইজি একটা অবস্থানে, সুন্দর একটা অবস্থানে তুমি পৌঁছতে পারবা, তোমার লাইফটা সুন্দর হবে এবং তুমি যা চাও তুমি সেটা অর্জন করতে পারবা। বাট চেষ্টা থাকতে হবে, ইচ্ছা শক্তি না থাকলে কখনো সেটা পূরণ করা সম্ভব হয়ে ওঠে না। সো ইচ্ছা শক্তিটা আমাদের জন্য খুব প্রয়োজন। সো দে উইল অ্যাচিভ দেয়ার ডিজায়ার্ড বা ডিজায়ারেবল থিং। ওকে, আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ ডান। উইদাউট ক্লুজে কারা 10-এ 10 পাইছি দেখি, বলি তো আমাকে, উইদাউট ক্লুজে কারা আমরা 10-এ 10 পেয়েছি দেখি, ভাইকে জানাও। উইদাউট ক্লুজে আমরা কারা কারা 10-এ 10 পেয়েছি, 10 আউট অফ 10 কারা কারা পেয়েছি। হ্যাঁ, কামরুন নাহার পায়েল, ডিজায়ারেবল, ঠিক আছে, আরিয়ান হৃদয়, ডিজায়ার্ড, ডিজায়ার্ড, হ্যাঁ হতে পারে, ডিজায়ার্ডও হইতে পারে, ইয়েস। সো 10-এ 8 পেয়েছে সুমাইয়া, 10-এ 9, তারপরে হচ্ছে বাবর 10-এ 8, সুমাইয়া 9, অরূপা মন্ডল 10-এ 10, স্টোর্ম, ঝড়, ব্রেন স্টোর্ম 10-এ 10। সো ফাতেমা বেগম
গ্রেট, অনেক ভালো করেছো তোমরা। 10-এ 10, 10-এ 8, 10-এ 9, প্রিটি মাচ গুড রেজাল্ট, গুড নাম্বার। আমরা এখন চলে যাবো হচ্ছে সাবস্টিটিউশন টেবল। আমাদের যে এলোমেলো করে সেন্টেন্স গুলো দেওয়া থাকবে, সে এলোমেলো বাক্যগুলোকে আমরা এখন সলভ করব। এলোমেলো বাক্যগুলোর পরে আমরা রাইট ফর্মস অফ ভার্বে চলে যাব, ন্যারেশনে চলে যাব, সে বাকি পার্টগুলোতে আমরা চলে যাব। সো আমরা এখন সাবস্টিটিউশন টেবল নিয়ে কথা বলবো ভাইয়া। সাবস্টিটিউশন টেবল নিয়ে আমরা এখন একটু আলোচনা করব, ডিসকাস করব। দেখো, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে এখানে প্যারাগ্রাফে আমাদের টেবিলটাতে আসছে। আমরা যখন কোনো সাবস্টিটিউশন টেবল সলভ করব, সাবস্টিটিউশন টেবিল যখন সলভ করব, সবার শুরুতে আমাদের এই পার্টটুকু দেখতে হবে, মাঝখানের পার্টটুকু আমরা দেখবো না, আমাদের এই লাস্টের পার্টটুকু আমরা পরে দেখব। আমরা হচ্ছে মানে এই প্রথম পার্ট, ফার্স্ট পার্টটা, প্রথম এবং আমাদের থার্ড, এই দুটোকে সবার শুরুতে আমরা মিলাবো। এই পার্ট বাম পাশে এবং ডান পাশে, এই দুটো পার্ট সবার আগে আমরা মিলাবো। এরপরে হচ্ছে আমরা মাঝখানে বেসিক্যালি ভার্ব থাকে, ইজ, রাইজিং, রেফার্স, আর, মাস্ট কাম, এগুলো ভার্ব থাকে। তুমি যদি পুরো বাক্যটার অর্থটা বুঝতে পারো, এই প্রথম পার্ট এবং থার্ড পার্ট তুমি যখন একত্র করবা, একত্র করে তুমি অর্থ বুঝতে পারবা। আর অর্থ যদি বুঝতে পারো তাহলে তোমার এই ভার্বটা ইউজ করতে খুব সহজ লাগবে, তখন কোনো কঠিন মনে হবে না। অর্থ বুঝতে পারলে এই মাঝখানের ভার্বটা তোমার অ্যাপ্লাই করতে খুবই সহজ হয়ে যাবে, কঠিন তেমন কিছু তোমার লাগবে না। দেখো, প্রথমটা কি আছে? গ্লোবাল ওয়ার্মিং। সো গ্লোবাল ওয়ার্মিং একটা টপিক, এর টপিক আমাদের প্রথমটা টপিক ভিত্তিক কি আসবে, এটা 1 নম্বরে আসবে, এটা আমরা বুঝতে পারছি। সো গ্লোবাল ওয়ার্মিং মেইনলি রেসপন্সিবল ফর ইট, কিসের জন্য হবে না, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং টু দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অফ দ্য গ্লোব। মানে গ্লোবাল ওয়ার্মিং বলতে কি বোঝায়? গ্লোবের তাপমাত্রা বেড়ে যাওয়া হইতে পারে, তাপমাত্রা বেড়ে যাওয়া হইতে পারে। এরপরে টেম্পারেচার, গ্লোবাল ওয়ার্মিং টেম্পারেচার রাইজ টু আ গ্রেট এক্সটেন্ট, এটা টেম্পারেচার অফ দ্য গ্লোব, এটা হইতে পারে টেম্পারেচার রাইজ টু কি বলে এটাকে, গ্রেট এক্সটেন্ট, এটা আমাদের আনসার দিকে যেতে পারে। এরপরে দেখো, গ্লোবাল ওয়ার্মিং টু অ্যান এগ্রিমেন্ট, এটা হবে না। টু বি ভালনারেবল, এটাও হবে না। সো গ্লোবাল ওয়ার্মিং ইজ রাইজিং, আমি দেখো আমার হইতে পারে কোনটা, 3 এবং 4 হইতে পারে। সো গ্লোবাল ওয়ার্মিং ইজ রাইজিং টু দ্য ইনক্রিজ, ইজ গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ, রেফার্স এই শব্দের সাথে, এই ভার্বের সাথে টু, এটা কিন্তু সুন্দর মতো করে মিলে যাচ্ছে, সুন্দর মতো করে মিলে যাচ্ছে। সো গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অফ দ্য গ্লোব, মানে বিশ্বের এই গ্লোবের তাপমাত্রা বেড়ে যাওয়াকে বেসিক্যালি গ্লোবাল ওয়ার্মিং বলে সম্বোধন করা হচ্ছে। ঠিক আছে। নুসরাত জাহান, স্যার আমার কমেন্ট পড়ে না কেন? নুসরাত, কেন তোমার কমেন্ট পড়বে না? তোমার সাথে আমার শত্রুতা আছে? হ্যাঁ। সো গ্লোবাল ওয়ার্মিং রেফার্স টু দ্য ইনক্রিজ ইন টেম্পারেচার অফ দ্য গ্লোব। সো আমরা দেখি তো আনসার কি বলছে এখানে। ইয়েস, A+2+3, এটা আমাদের আনসার এখানে। এর পরবর্তী পর যাই আমরা দেখি তো কি বলছে এখানে। ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিজ অফ হিউম্যান বিইংস, দায়িত্ব জ্ঞানহীন কাজ, একটা মানুষের দায়িত্ব জ্ঞানহীন কাজ। আমাদের কোনটা হয়েছে? 2 এ হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, দাগিয়ে ফেলবা, যেটা যেটা হয়ে যাবে সেটা সেটা দাগিয়ে ফেলবা, তাহলে আমাদের পরবর্তীগুলো সলভ করতে সুবিধা হবে। সো ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিজ অফ হিউম্যান বিইংস ইজ রাইজিং, না, ইজ রাইজিং না, দাঁড়া দেখি, হিউম্যান বিইংস মেইনলি রেসপন্সিবল ফর ইট হইতে পারে। ইয়েস, দায়িত্ব জ্ঞানহীন কাজ, দায়িত্ব জ্ঞানহীন কাজই মানুষের হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং এর মূল কারণ। তো এখানে দেখো আমাদের 1 নাম্বারটা হইতে পারে, কিন্তু এটা কিন্তু আমাদের ডেফিনেটলি হইতে পারে। তো এইটার সাথে যদি এটা হয় তাহলে ভার্ব কোনটা হবে? ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিজ, সাবজেক্ট কিন্তু আমাদের প্লুরাল, আমাদের সাবজেক্ট প্লুরাল, সো এখানে ভার্বটা কি হবে? প্লুরাল হবে। সো ইজ কি আমাদের প্লুরাল? না। মাস্ট কাম, এটাও না। আর গোয়িং টু মেইনলি রেসপন্সিবল হয় না ভাইয়া। আর ক্যান বি রিডিউস হয় না। আর এটা আছে আমাদের প্লুরাল। সো ইরেসপন্সিবল অ্যাক্টিভিটিজ অফ হিউম্যান বিইংস, সাবজেক্টটা প্লুরাল, আমাদের ভার্বটা হইতে হবে প্লুরাল। সো আর মেইনলি রেসপন্সিবল ফর ইট, আমার কাছে মনে হয় এইটা হবে 2+3+1। তোমাদের কাছে কি মনে হয়? 2B+3+1, এই তো রাইট, আমাদের আনসার হচ্ছে B+3+1 এর দিকে যাচ্ছে। ওকে, এরপরে সি লেভেল ড্যাশ, আচ্ছা এটা আমাদের হইছে না। সি লেভেল কি বাড়ছে? সি লেভেল প্রতিনিয়ত কি হচ্ছে? বাড়ছে। সি লেভেল ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং, এটাও হইতে পারে, মানে তাপমাত্রার কারণে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাপমাত্রা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। অর্থটা খেয়াল করতে হবে। সি লেভেল কিন্তু আমাদের সিঙ্গুলার সাবজেক্ট, সি লেভেল সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে কাজ করছে, লেভেলস বলে নাই, সিঙ্গুলার সাবজেক্ট সি লেভেল, এটা সিঙ্গুলার দেখে ভার্বটা কি হবে? সিঙ্গুলার, ইজ রাইজিং ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। সো সি এর সাথে আমার মনে হয় 1 হবে,
একের সাথে আমার মনে হয় 2 হবে। সো c + 1 + 2 দেখি তো, c + 1 + 2 এই তো, b + 3 + 1 এই তো মিলে যাচ্ছে। সো টপিক ভিত্তিক টেকনিক ফলো করে করে তুমি যাবা সাবজেক্ট সিঙ্গুলার, প্রথমটার সাথে এইটা আগে মিলাবা, তারপরে ভার্ব মিলাবা, সেগুলো দেখবো যে অটোমেটিকলি তোমার মিলে যাবে, তোমার জন্য সুবিধা হবে। সো সি লেভেল ইজ রাইজিং, যেটা যেটা হয়ে যাবে টিক চিহ্ন দিয়ে ফেলবা। আমাদের এগুলো হয়ে গেছে, প্রথম 3টা সবগুলোই ডান, এরপরের জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। সো অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াজ টেম্পারেচার রাইজ টু আ গ্রেট এক্সটেন্ট, হয় না এটা ড্যাশ টু বি ভালনারেবল, দুর্বল হয়ে যাচ্ছে, বিপদ কি বলে এটাকে, বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে, টু অ্যান এগ্রিমেন্ট ফাইট এগেইনস্ট দি ডিজাস্টার, না এটা ভালনারেবল এইটা হইতে পারে। কোস্টাল এরিয়াজ তোমার হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে, এটা হইতে পারে, কোস্টাল এরিয়াজ দুর্বল হয়ে যাচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট দ্য কোস্টাল এরিয়াজ আর গোয়িং টু বি ভালনারেবল, এটা হইতে পারে। সো 4 ডি প্লাস 5 প্লাস 6, এটা কি ডি প্লাস 5 প্লাস 6 এই তো। সো অ্যাজ এ রেজাল্ট গ্লোবাল কোস্টাল এরিয়াজ বলতে বুঝো হচ্ছে তোমার তীরবর্তী অঞ্চলগুলো, তীরবর্তী জেলাগুলো, সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো। সো আর গোয়িং টু বি, কোথায় আর গোয়িং টু বি ভালনারেবল, তোমার বিপদের মধ্যে পড়ে যাচ্ছে, তারা বিপদগ্রস্তের শিকার হচ্ছে। এরপরে ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি, আমাদের যে এনার্জিগুলো পুনরায় আমরা ব্যবহার করতে পারি এমন জিনিস আমাদেরকে ব্যবহার করতে হবে। মানে তোমার এই যে বাতাস থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা, এগুলো বলা হয় রিনিউয়েবল এনার্জি ব্যবহার করে কোনো কিছু করা। সো ইউজিং অফ রিনিউয়েবল এনার্জি can reduce temperature rise to a great extent, can reduce, দাঁড়াও দেখি, e plus 6 plus 4, so দেখি তো, using of renewable energy can reduce temperature rise to great extent, yes, তুমি যদি হচ্ছে রিনিউয়েবল এনার্জি ব্যবহার করো তাহলে তোমার কি হবে, টেম্পারেচারের রাইজ টু গ্রেট এক্সটেন্ট তোমার হচ্ছে রিডিউস, কমিয়ে ফেলতে পারে, টেম্পারেচার বিশাল পরিমাণে টেম্পারেচার বেড়ে যাওয়াকে কমিয়ে ফেলতে পারে, কমে যাবে তুমি যদি কি ব্যবহার করো, রিনিউয়েবল এনার্জি ব্যবহার করো। তারপরে লাস্ট অফ অলসো ওয়ার্ল্ড লিডার্স, এটা তো বুঝতে পারছি, মাস্ট কাম টু অ্যান এগ্রিমেন্ট, একটা চুক্তিতে আসতে হবে। বৈশ্বিক যে নেতারা রয়েছে, বিশ্বের নেতাদেরকে একটা চুক্তিতে আসতে হবে, বিশ্বের নেতাদের একটা চুক্তিতে আসলে তাদের জন্য খুব সুবিধা হবে যে কোনো প্রবলেম সমাধান করা। সো এর চুক্তিতে আমাদের আসতে হবে। সো ওয়ার্ল্ড লিডার্স আর ক্যান কি বলে এটাকে, মাস্ট কাম টু অ্যান এগ্রিমেন্ট, এটা চুক্তিতে আসতে হবে, টু ফাইট এগেইনস্ট দিস ডিজাস্টার। সো এই হচ্ছে বেসিক্যালি আমাদের কি টেবল বা সাবস্টিটিউশন টেবল। 6 আউট অফ 6 কারা কারা পাইছি দেখি আমাকে বলো তো। টেবিল যখন তুমি সলভ করতে যাবা তোমার হচ্ছে ভার্বটা খেয়াল করবা, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, আমাদের ভার্বটাও কি হবে, ভার্বটা হবে প্লুরাল। এবং তোমার হচ্ছে পরবর্তী যে পার্টগুলো রয়েছে সেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। মানে বাক্যের সাথে বাক্যের 6 আউট অফ 6 সবাই ম্যাক্সিমাম 5-6 পেয়েছে। আরে সেরা বাবর রাজকন্যা, বাবার রাজকন্যা, আচ্ছা রাজকন্যা 6 পেয়েছো, সায়ন্তিকা ইউটিউব থেকে 6 পেয়েছে সব ম্যাক্সিমামই। আমাদের ফেসবুকের কি অবস্থা, তাসনিমুন নাহার 6 পেয়েছো, তারপরে হচ্ছে প্রত্যাশা 6 পেয়েছে, মিম আক্তার 5 পেয়েছো, নাহার আক্তার ওকে, অনেকে ভালো করেছো, অনেকে একটু কম পেয়েছি, বাট এটা ভালো করার চেষ্টা করতে হবে। আমাদের ক্লাস শেয়ার এখনো 100% হয় নাই, 100 হইতে পারে নাই, 100 করি এটাকে, আমরা শেয়ারকে 100 করি, যারা শেয়ার করি নাই তারা শেয়ার করে দেই। আমরা এখন চলে যাব তোমাদের ভয়ের কারণ, সবচেয়ে বেশি ভয়ের যে কারণ, রাইট ফর্মস অফ ভার্ব। আমরা এখন রাইট ফর্মস অফ ভার্বে চলে যাব। কারা কারা রাইট ফর্মস অফ ভার্ব সলভ করার জন্য প্রস্তুত সেটা আমাকে একটু জানাও। রাইট ফর্মস অফ ভার্ব কারা কারা সলভ করতে প্রস্তুত? দেখো আমরা এখন রাইট ফর্মস অফ ভার্ব সলভ করতে যাব। রাইট ফর্মস অফ ভার্ব আমরা এখন সলভ করব। রাইট ফর্মস অফ ভার্ব সলভ করার সময় তোমাকে অবশ্যই বেসিক্যালি শব্দগুলো দেখতে হবে, দেখে তোমাকে সলভ করতে হবে, অর্থ বুঝতে হবে, এক্ষেত্রে অর্থ বুঝতে হবে এবং আমাদের সিনোনিম গ্রামারটা অ্যাপ্লাই করতে হবে। অর্থ বুঝতে হবে, আমাদের গ্রামারটা অ্যাপ্লাই করে দেখতে হবে। তাসনিয়া ইজ রেডি, সবাই রেডি আছে গ্রামারটা ভার্বটাকে সলভ করার জন্য। এতক্ষণ ধরে আমরা যেগুলো পড়ছি মনে হচ্ছে ভাইয়া এগুলো তো খুব সহজ, ভার্বে কেন যাচ্ছেন না? চলে আসছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বে।
আমরা রাইট ফর্মস অফ ভার্বে অলরেডি চলে আসছি। সো কোশ্চেন 1 প্র্যাকটিস, এটা আমাদের হচ্ছে এটা বোর্ড পরীক্ষাতে বোর্ড কোশ্চেন, এটা আমাদের ডেফিনেটলি বোর্ড কোশ্চেনে আসছে, সেটা আমরা সলভ করব। সলভ করে দেখি কে কতটুকু পারো, কতটুকু বুঝো। মিনিং দেখতে হবে সবার শুরুতে। রাইট ফর্মস অফ ভার্ব তুমি যখন সলভ করবা, সলভ করার সময় তোমার সবার শুরুতে মিনিংটা বুঝতে হবে। মিনিংটা বুঝে দেন আমাদের পরবর্তী গ্রামারটা অ্যাপ্লাই করতে হবে। সাপোজ এখানে মিনিং দেখো, তোমার এখানে 8টা শব্দ আছে, আমাদের অপশন হচ্ছে 10টা, আমাদের অপশন 10টা কিন্তু ভার্ব আছে এখানে 8টা। তার মানে একটা শব্দই ডাবল ব্যবহার করব আমরা। একটা শব্দ আমরা ডাবল ব্যবহার করব। একটা শব্দ আমরা ডাবল ব্যবহার করব এবং তোমার হচ্ছে পরবর্তীতে জিনিসগুলো আমরা একটা করে অর্থ অনুযায়ী বসাবো। অর্থ অনুযায়ী যে শব্দটা বসবে, অর্থ অনুযায়ী শব্দটা বাছাই করার পরে দেন আমরা হচ্ছে গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। সবার শুরুতে আমাদের অর্থটা বাছাই করব মিনিং অনুযায়ী, অর্থ অনুযায়ী শব্দটা বাছাই করব। এরপর হচ্ছে আমাদের ওই মিনিং অনুযায়ী বাছাই করার পরে সেখানে আমরা গ্রামারটা অ্যাপ্লাই করব, যদি কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ আসে কি না সেটা আমাদের দেখতে হবে। সো দেখো, থিঙ্ক মানে চিন্তা করা, ডাই মানে মারা যাওয়া, বি মানে হওয়া, ডিফেন্ড মানে তোমার হচ্ছে রক্ষা করা, অনার মানে সম্মান বুঝায়, ইন্সপায়ার বলতে বুঝে তোমার হচ্ছে উৎসাহিত করা, স্যাক্রিফাইস বলতে আমাদের হচ্ছে অনুপ্রাণিত করা, এরপর রিমেম্বার বলতে আমাদের স্মরণ করাকে বুঝায়। রিমেম্বার বলতে আমাদের স্মরণ করাকে বুঝায়। সো পেট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। Patriotism is a noble virtue. It dashed a man to shed the last drop of blood to dash the freedom of his country. So patriotism একটা মহৎ গুণ। এটা একটা মানুষের কি করে বলো দেখি ভাইয়া? রক্ত ঝরাতে মানুষের কি করে? অনুপ্রাণিত করে না? এটা মানুষকে কি করে? অনুপ্রাণিত করে। তার মানে এখানে কোন শব্দের মাধ্যমে অনুপ্রাণিত অর্থটা যায়? এই যে ইন্সপায়ারের মাধ্যমে কি যায়? অনুপ্রাণিত যায়। এখন এটা আমি অর্থ বুঝতে পারছি, এখানে ইন্সপায়ার হবে এতটুকু নিশ্চিত। মিনিংটা বুঝতে পারছি। এবার তুমি দেখো ইন্সপায়ারের সাথে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ বা কোনো গ্রামারের অ্যাপ্লিকেশন কি হবে কিনা। ইন্সপায়ারের সাথে কোনো গ্রামারের অ্যাপ্লিকেশন, কোনো গ্রামাটিক্যাল কোনো কিছু ব্যবহার করব কিনা। দেখো এ ম্যান, ইট কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? ইট আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করতে হয়। সো ইট ইন্সপায়ার্স, ইন্সপায়ার থেকে ইন্সপায়ার্স হয়েছে, রাইট? ইন্সপায়ার থেকে আমাদের ইন্সপায়ার্স হয়েছে, এস যুক্ত হবে। এ ম্যান ইন্সপায়ার্স এ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড। একটা মানুষকে অনুপ্রাণিত করে, রক্ত ঝরাতে অনুপ্রাণিত করে। সে কেন রক্ত ঝরাবে? খালি খালি রক্তই খালি খালি ঝরাবে? খালি খালি ঝরাবে না। সো শেড অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। তার স্বাধীনতা কি করতে? স্বাধীনতা রক্ষা করতে তোমার হচ্ছে তাকে রক্ত ঝরাতে মানে অনুপ্রাণিত করে। স্বাধীনতা রক্ষা করতে 24-এর যে জুলাই আন্দোলন হয়েছে, দেশপ্রেমের জন্য তারা সবাই এগিয়ে গেছে, দেশের জন্য তারা সবাই প্রাণ দিচ্ছে। এটা আনবিলিভেবল, দেশের জন্য মানুষ প্রাণ দিচ্ছে। কতটা ভালোবাসা থাকলে একটা মানুষ প্রাণ দিতে পারে দেশের জন্য, চিন্তা করে দেখো তো একবার। সো স্বাধীনতা রক্ষা করতে জীবনটা তারা দেয়, রক্ত ঝরাতে তারা প্রস্তুত থাকে। সো এখানে ব্লাড টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সো রক্ষা করা ইংরেজি কি? ডিফেন্ড মানে রক্ষা করা। ডিফেন্ড বলতে বুঝে আমাদের রক্ষা করা। সো এখানে টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন আসবে না, বিকজ ডিফেন্ড বেস ফর্ম, এখানে বেস ফর্মই আমাদের বসবে। অন্য কোনো পরিবর্তন আমাদের এখানে আসবে না, অন্য কোনো পরিবর্তন আমাদের এখানে কি আসবে না। সো ডিফেন্ড, এখানে ডিফেন্ড আমরা ব্যবহার করব। টু ডিফেন্ড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড আমাদের এখানে বসবে। আচ্ছা, দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। এ ম্যান উইদাউট পেট্রিয়টিজম ড্যাশ নো বেটার দেন আ বিস্ট। বলছে একটা বিস্ট বলতে কি বোঝায়? প্রাণী। একটা মানুষ যার মধ্যে কোনো দেশপ্রেম নাই, সে প্রাণীর থেকে কোনো খারাপ মানে ভালো তেমন ভালো কিছু না। যে মানুষটার কোনো কি নাই, কোনো দেশপ্রেম নাই, সে আলটিমেটলি প্রাণীর মতোই খারাপ। সে কি প্রাণীর মতোই আলটিমেটলি খারাপ। সো এ ম্যান উইদাউট পেট্রিয়টিজম ড্যাশ নো বেটার দ্যান এ বিস্ট। কি দেখো বি, এই যে বি আছে না, মনে রাখতে হবে বি থাকলে সেটা চেঞ্জ হয়ে এম ইজ আর ওয়াজ আর হয়, এম ইজ আর ওয়াজ আর হয়। সো এখানে যদি প্রেজেন্ট টেন্স, এটা আমাদের আমরা এখানে ইজ দিছি, আমরা ইজ নো বেটার দ্যান এ বিস্ট, ইজ নো বেটার দ্যান এ বিস্ট। ইয়েস মনসুরা মিম ইজ হইছে এখানে। তারপরে সুমাইয়া বলছে ইজ নো বেটার দ্যান এ বিস্ট, মানে তোমার হচ্ছে এটা প্রাণীর থেকেও সে ভালো কিছু না, প্রাণীর থেকেও সে আলটিমেটলি খারাপ। এ ট্রু পেট্রিয়ট ড্যাশ বাই অল। এ ট্রু পেট্রিয়ট ড্যাশ বাই অল কি হবে দেখি বলতো? এ ট্রু পেট্রিয়ট ইজ ড্যাশ বাই অল। আমাদের ডি নাম্বারটা কি হতে পারে? ডি নাম্বারটা কি হতে পারে? রাইট, এ ট্রু পেট্রিয়ট ইজ অনার্ড বাই অল। ইজ অনার্ড, শুধুমাত্র অনার্ড দিলে হবে না। কেন অনার্ড দিলে হবে না? বিকজ এটা আমাদের প্যাসিভ সেন্টেন্স। এটা আমাদের একটু বুঝো ভাই, আমাদের এই নিয়মটা
এটা আমাদের প্যাসিভ। প্যাসিভের ক্ষেত্রে অলওয়েজ ভার্বের V3 হয়, এতটুকু সত্য। যে কোনো প্যাসিভে ভার্বের V3 হয়, যে কোনো প্যাসিভে ভার্বের V3 হয়। সো আমি এখানে দেখো ভার্বের V3, এই যে অনার্ড, এই অনার্ড কিন্তু ভার্বের V3 করলাম আমরা, এখানে ভার্বের V3 করলাম, কিন্তু ভার্বের যে V3 করলাম এই V3 কিন্তু নন ফাইনাইট ভার্ব। V3 হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। যে কোনো নন ফাইনাইট ভার্ব, এই বাক্যে অন্য কোনো ফাইনাইট ভার্ব নাই। একটা বাক্যে কখনো মানে নন ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হইতে পারে না। নন ফাইনাইট ভার্ব ছাড়া মানে ফাইনাইট ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হইতে পারে না। অলওয়েজ নন ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু ফাইনাইট ভার্ব অলওয়েজ থাকবে। যদি কোনো ফাইনাইট ভার্ব না থাকে, আমাদের নন ফাইনাইট যে ভার্বটা আছে ওইটাকে ফাইনাইট করতে হবে, আর যে কোনো নন ফাইনাইট ভার্বের V3 থাকলে তার পূর্বে am is আর was are যুক্ত করে বা have has had যুক্ত করে আমরা নন ফাইনাইট থেকে ফাইনাইট করতে পারি। am is আর was are যুক্ত করে বা কি বলে have has had যুক্ত করে নন ফাইনাইট থেকে ফাইনাইট করতে পারি। যেহেতু এটা আমাদের প্যাসিভ, এই যে আমরা is যুক্ত করছি। a true patriot is honored by all, শুধু honored দিলে কিন্তু হবে না, is remembered by all দিলে হবে। is remembered by all এটা দিলেও হয়তো, কিন্তু রিমেম্বার আমার মনে হয় রিমেম্বার্ড এটা অন্য একটা জায়গায় হবে। অনার্ড এখানে হবে, রিমেম্বার অন্য একটা জায়গায় আমাদের ইউজ করতে হবে, একটু পরে আমরা সেখানে যাব। হি অলওয়েজ ড্যাশ ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, সে সবসময় দেশের ভালোর জন্য চিন্তা করে। হি অলওয়েজ থিংস, চিন্তা করে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য থিংস। হি অলওয়েজ থিংস ফর দ্য ওয়েলফেয়ার অফ হিজ কান্ট্রি, দেশের ভালোর জন্য সে সব সময় চিন্তা করে, সব সময় দেশের ভালোর জন্য চিন্তা করে সে। On the other hand, the unpatriotic man dash only for their own interest. ম্যান কি করে? চিন্তা করে। আনপেট্রিয়টিক ম্যান থিঙ্ক অনলি, শুধুমাত্র চিন্তা করে কি, একজন দেশপ্রেমবিহীন মানুষ শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, ওন ইন্টারেস্ট, নিজের স্বার্থের জন্য অলওয়েজ চিন্তা করে একটা মানে দেশপ্রেমবিহীন মানুষ। তো থিঙ্ক দুইবার ব্যবহার করছি আমরা, যেহেতু অপশন আমাদের এখানে 8টা, 10টা সলভ করতে হবে, সো আমরা এখানে থিঙ্ক ডাবল ব্যবহার করব। সো অন দ্য আদার হ্যান্ড দ্য আনপেট্রিয়টিক ম্যান থিঙ্ক অনলি ফর দেয়ার ওন ইন্টারেস্ট, নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য অলওয়েজ চিন্তা করে। যেহেতু এখানে মিন অনেকগুলো মানুষ, দ্যাটস আমি এখানে থিঙ্ক ইউজ করছি, থিংস দেই নাই, থিংস দেওয়ার প্রয়োজন নাই। দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি আর টু পেট্রিয়ট, দোজ হু ড্যাশ ফর দ্য কান্ট্রি, দেখো দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, যারা দেশের জন্য কি, দেশের জন্য যারা মারা যায় তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক, তারাই দোজ হু ডাইড হবে না, ডাই হবে, বিকজ এটা প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছি, ডাইড পাস্ট টেন্স হয়ে যায়। দোজ হু, দোজ কি প্লুরাল না, এটা যেহেতু প্লুরাল আমাদের ভার্বটাতে এস বা ইএস যুক্ত করা যাবে না, দোজ হু ডাই হবে, নট ডাইজ। সো দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু পেট্রিয়ট, তারাই প্রকৃতপক্ষে দেশপ্রেমিক। দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি আর ট্রু পেট্রিয়ট। দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, দে আর কি, তাদেরকে স্মরণ করা হয়। দেখেছো ওখানে স্যাক্রিফাইস দিলে কিন্তু, অনার দিলে কিন্তু রিমেম্বার এটা একটু কম মিলে যায়। এই বাক্যের সাথে রিমেম্বার যায়, কারণ মৃত্যুর পরেও তাদেরকে আমরা সম্মান করি বা তাদেরকে আমরা কি বলে স্মরণ করি, স্মরণ করাটা বেশি ভালো যায় এই বাক্যের সাথে, এই জন্য আমরা এখানে অনার দিলাম। দে রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, এটা আমাদের প্যাসিভ, বিকজ তারা নিজেরা মানে অন্যের মাধ্যমে তারা স্মরণ করে, মানে স্মরণ করা হয় অন্যের মাধ্যমে, দ্যাটস এটা আমাদের প্যাসিভ। আর প্যাসিভে ভার্বের V3 হয়, এখানে V3 হলে আগে একটা আর দিয়ে এটাকে নন ফাইনাইট থেকে ফাইনাইটে রূপান্তর করলাম। সো দে আর রিমেম্বার্ড ইভেন আফটার দেয়ার ডেথ, তাদের মৃত্যুর পরেও তারা কি তোমার হচ্ছে তাদেরকে স্মরণ মানুষ করে। সো ইভেন আফটার দেয়ার ডেথ। দিস ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইভস ইন 1971 আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার। সো দিস ইজ হোয়াই, এই কারণে দিস ইজ হোয়াই দ্য ফ্রিডম ফাইটার্স হু ড্যাশ দেয়ার লাইভস, হু স্যাক্রিফাইসড, এটা স্যাক্রিফাইস আমাদের ভার্ব, স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, যারা জীবন ত্যাগ করেছে, যে সকল মানুষ জীবন ত্যাগ করেছে, আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার, আর রিমেম্বার্ড অ্যান্ড ড্যাশ ফর এভার, আর রিমেম্বার তাদেরকে স্মরণ করা হয়, অ্যান্ড ড্যাশ ফর এভার, অ্যান্ড অনার্ড ফর এভার, অ্যান্ড অনার্ড ফর এভার। সো দ্যাট ইজ হোয়াই, এই কারণে দ্য ফ্রিডম ফাইটার্স হু স্যাক্রিফাইসড দেয়ার লাইভস, তারা জীবনটাকে নষ্ট করেছে, আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফর এভার, তারা স্মরণ করা হয় এবং তাদেরকে অলওয়েজ সম্মান করা হয়। আর রিমেম্বার্ড অ্যান্ড অনার্ড ফর এভার, এটাও দেখো, এটাও প্যাসিভ এবং এটাও কি প্যাসিভ। দেখো অনার্ড
এটা ডাবল ব্যবহার করছে। তাদেরকে মৃত্যুর পরে বা সারা জীবন জুড়ে মানুষ তাদেরকে সম্মান করে, মানুষ তাদেরকে মনে রাখে, মানুষ তাদেরকে রেসপেক্ট করে, মানুষ তাদেরকে অনেক দিক থেকে মানুষ তাদেরকে সম্মান প্রদর্শন করে থাকে। সো এখানে আমাদের অনার্ড হয়েছে, V3 করলাম। এখানে আর দেওয়ার দরকার নাই। কেন দরকার নাই? বিকজ আমি একটা আর অলরেডি ব্যবহার করে ফেলছি। সো আর এখানে আর ব্যবহার করার প্রয়োজন নাই। সো দ্যাট ইজ হোয়াই আর রিমেম্বার্ড অ্যান্ড আর অনার্ড ফর এভার, আর অনার্ড ফর এভার। সো বাকিটার ক্ষেত্রেও আমাদের এখানে V3 আমরা ব্যবহার করতে পারছি। আশা করি সব বিষয়টা বুঝতে পারছি। সো কাদের 10-এ 10 বা 5-এ 5 হয়েছে সেটা একটু আবার কমেন্ট করে জানিয়ে দেই। 10-এ 10 কারা কারা হয়েছে আমাকে একটু জানিয়ে দেই। এরপরে আমরা পরবর্তী এটা আমরা দেখবো না, আর আমরা নেক্সট ইয়াতে চলে যাব, নেক্সট টপিকে চলে যাব, ন্যারেশনে চলে যাব। সো ন্যারেশনে যাওয়ার আগে আমাকে একটু জানাও কাদের 10-এ 10 হয়েছে। পাখি পথিক দাস 10-এ 10 হয়েছে। আয়েশা জান্নাত না আলাইশা জান্নাত আমি জানি না, 10-এ 10। ফাতেমা উত্তাউজ জোহরা 10-এ 9। সামিয়া 10-এ 10, 10-এ 8, 10-এ 10। ওকে, ভালো ভালো নাম্বার তোমরা এখান থেকে পেয়েছো। সহজ ছিল এটা। এমনটাই পরীক্ষাতে আসবে, খুব কঠিন আসবে না, মোটামুটি এমনটা আমাদের পরীক্ষাতে আসবে। ন্যারেশনে চলে যাই আমরা। ন্যারেশনের জিনিসগুলো আমরা এখন সলভ করব। আমরা দেখবো যে ন্যারেশনের বিষয়গুলো বা কিভাবে আমরা সলভ করতে পারি। আমাদের ক্লাসটা হয়তো আর 15 থেকে 20 মিনিটের মধ্যে ক্লাসটা আমরা শেষ করে ফেলতে পারবো বলে আশা করছি। যারা যারা আছো ক্লাস শেষ পর্যন্ত আমরা জয়েন করি। এখনো পর্যন্ত 100% 100টা শেয়ার তোমরা ফিল আপ করতে পারো নাই। এতজন শিক্ষার্থী ক্লাসে আছো কিন্তু এখনো শেয়ার 100তে পরিপূর্ণ করতে পারলে না। আফসোস, এটা আসলে আফসোস। সো ন্যারেশনে আমরা চলে যাব। ন্যারেশনে আমরা ডিরেক্টলি প্র্যাকটিসে চলে যাব। এটা আমাদের প্র্যাকটিস। এটা কিন্তু বোর্ড কোশ্চেন আসছে। রিনা সেড টু সীমা, এটা একটা বোর্ড কোশ্চেন ভাইয়া। আমাদের ন্যারেশন তুমি যখন সলভ করতে যাবা, তোমাকে দুটো জিনিস দেখতে হবে। অলওয়েজ তোমাকে দুটো জিনিস দেখতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার স্পিকার, কে কাকে কথাটা বলছে। স্পিকার যে ডেফিনেটলি দুজন বক্তা থাকবে, একজন দুজন করে বক্তা আমাদের ন্যারেশনে থাকবে। এবং স্পিকারের কথা, আমাকে এখানে স্পিকারের কথা জানতে হবে, আমাদের জানতে হবে। এবং সেন্টেন্স, কোন বাক্যটা আছে সেন্টেন্সটা আমাদের জানতে হবে। কোন বাক্য, বিভিন্ন বাক্য বিভিন্নভাবে সলভ করতে হয়। অ্যাসার্টিভ বাক্যের জন্য একভাবে সলভ করতে হয়, ইন্টারোগেটিভ বাক্যের জন্য আরেকভাবে সলভ করতে হয়। হ্যাঁ, অপারেটিভ বাক্য, এক্সক্লেমেটরি বাক্য, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন বাক্যের জন্য ভিন্ন ভিন্ন ভাবে সলভ করতে হয় আমাদের। ভিন্ন ভিন্ন বাক্যের জন্য ভিন্ন ভিন্ন ভাবে আমাদেরকে সলভ করতে হয়। সো এই জন্য এখানে বলেছে যে যখন আমরা কোনো ন্যারেশন সলভ করতে যাবো, প্যাসেজ ন্যারেশন সলভ করতে গেলে স্পিকার আমাদের ইম্পর্টেন্ট। এরপর আমাদের সেন্টেন্সটাও কি আমাদের বোঝাটা ইম্পর্টেন্ট, বিকজ এক একটা বাক্যের জন্য সলভ করার ধরনটা হচ্ছে আমাদের এক এক রকমের। আচ্ছা চলো আমরা সলভ করি আমাদের এখানে বেসিক্যালি কি কি আছে। সো রিনা, আমাদের পুরো প্যাসেজটা আমরা আগে একবার করে পড়ে নিব। তারপর জিনিসটা আমরা সলভ করব। দেখো, রিনা সেড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি। রিনা সীমাকে বলছে তুমি কেন লেট করে ঘুম থেকে ওঠো, তুমি কেন লেট থেকে। এটা প্যাসেজ ন্যারেশন আমরা ভাগ ভাগ করে দিয়েছি যাতে তোমাদের পড়তে বা বুঝতে সুবিধা হয়। সো রিনা সেড টু সীমা, রিনা সীমাকে বলছে যে হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি, তুমি কেন সকালবেলা ঘুম থেকে উঠো না, বা তুমি লেট করে কেন ঘুম থেকে উঠো। সো রিনা জিজ্ঞাসা করছে না, এটা প্রশ্ন করছে না, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো রিনা সেড টু সীমা, রিনা আস্কড সীমা হবে। রিনা আস্কড, সেড টু থাকলে কি হয় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে, সেড টু থাকলে আস্কড হয়। সো রিনা সেড টু সীমা হোয়াই, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করবা সেখানে হয় ইফ বসে, নয় WH ওয়ার্ড বসে। WH ওয়ার্ড থাকলে সেখানে WH ওয়ার্ড বসবে। সো রিনা সেড টু সীমা হোয়াই ডোন্ট ইউ, এখানে দেখো হোয়াই ডোন্ট ইউ, এটা যদিও ডোন্টটা আগে আছে, এটার কাজ আমাদের আগে করা যাবে না, আমাদের সাবজেক্টের কাজ আগে করতে হবে। বিকজ ডিরেক্ট ন্যারেশন যেই সেন্টেন্সে থাকুক না কেন, যখন আমরা ওটাকে ইনডিরেক্টে রূপান্তর করব, ওই সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যায়, ওটা অ্যাসার্টিভে রূপান্তর হয়ে যায়। সো আমাদের সাবজেক্টটা অ্যাসার্টিভে আগে বসে, এজন্য সাবজেক্টের কাজ আমাদেরকে আগে করতে হবে। সো হোয়াই ইউ কি থার্ড পারসন, আমাদের সেকেন্ড পারসন। ইউ কি আমাদের সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কে? সীমা। সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী সলভ করতে হবে। সীমা দেখো যে সি, এখন দেখো তো সি তো রিনাও সি, সীমাও সি, এজন্য ব্র্যাকেটে আমরা সীমার এস দিয়ে দিব। সো হোয়াই সি, ডু নট থাকলে হবে ডিড নট, কি ডিড নট। সো হোয়াই সি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। ডিড নট এর পরে ভার্বের কোনো চেঞ্জ হবে না, বিকজ ওগুলো টু ডু ভার্বের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না। সো হোয়াই শি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ, কেন সে ঘুম থেকে উঠে না।
সীমা সেড ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। সীমা বলছে এটা আমার জন্য খুব কঠিন, টু লিভ বেড আর্লি, এটা আমার জন্য ঘুম থেকে ওঠাকে অত্যন্ত কঠিন, তো সকাল সকাল ঘুম থেকে ওঠাকে আমার জন্য একটু কঠিন। সো সীমা সেড এটাকে প্রশ্ন করছে, আর প্রশ্নের জবাবে কি আমাদের সীমা উত্তর দিছে না, সীমা উত্তর দিছে। সো সীমা রিপ্লাইড, দেখো সীমা রিপ্লাইড দ্যাট, এই যে এটা আমাদের অ্যাসার্টিভ, অ্যাসার্টিভে তোমার হচ্ছে দ্যাট বসে। সো সীমা রিপ্লাইড দ্যাট ইট ইজ, ইট থার্ড পারসন, আমাদের থার্ড পারসনের কোনো পরিবর্তন হবে না, থার্ড পারসন যা আছে তাই বসবে। সো ইট ইজ থাকলে ওয়াজ হবে। সো ইট ওয়াজ টাফ ফর মি, মি বলতে কাকে বুঝাইছে, মি বলতে এখানে সীমাকে বুঝাইছে। টাফ ফর হার, মি যেহেতু অবজেক্টিভ আছে, সীমারও কি অবজেক্টিভ ফর্ম হার ব্যবহার করতে হবে। সো ইট ওয়াজ টাফ ফর হার টু লিভ বেড আর্লি, সকালবেলা ঘুম থেকে ওঠা তার জন্য খুব বেশি কঠিন হয়ে যায়। এরপর বলছে দেখো এলাস ইট ইজ আ ব্যাড হ্যাবিট সেইড রিনা। সো সিনা এলাস, এলাস এটা আমাদের কোন বাক্য, এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো দেখো রিনা এট দিস, রিনা এক্সক্লেমড উইথ গ্রিফ, দুঃখের সাথে বলছে, এলাস মানে দুঃখের সাথে বলছে, এবং এট দিস এই কারণে সে দুঃখের সাথে বলছে যে দ্যাট ওয়াজ এ ব্যাড হ্যাবিট। দেখো ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট, সো ইট রাখতে পারি, ইট অথবা দ্যাট দিয়েও করতে পারি, দ্যাট গ্রিফ দ্যাট ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট। দেখো এই যে এক্সক্লেমড উইথ গ্রিফ, দুঃখের সাথে বলছে যে, এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমাদের হচ্ছে ইনভার্ট কম উঠে গিয়ে দ্যাট বসে, গ্রিফ দ্যাট, ইট ইজ আছে, ওয়াজ হবে ইট ওয়াজ আ ব্যাড হ্যাবিট, এটা একটা খারাপ গুণ বা খারাপ স্বভাব। এরপর দেখো ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। আচ্ছা এই কথাটা কে বলছে, এই কথাটা হচ্ছে আমাদের রিনা বলছে। রিনা বলছে যে তুমি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠো তাহলে তুমি সুন্দর একটা স্বাস্থ্যবান হবা, এবং তুমি আমার যে উপদেশটা এটা তুমি ফলো করতে পারো, আমার এই উপদেশটা তুমি কি করতে পারো, তুমি ফলো করতে পারো। সো আমি দেখো ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, ফলো মাই অ্যাডভাইস। এবার দেখো রিনা শি অ্যাডেড, এখানে শি বলতে কাকে বুঝাইছে, রিনাকে বুঝাইছে, রিনা আর দিয়ে দিবা। শি অ্যাডেড দ্যাট ইফ শি লেফট বেড আর্লি, যদি সে ঘুম থেকে উঠে, লিফট দেখো লিভ ভি1 না, লিভ ভি1, এই জন্য এখানে ভি2 করছি, আমরা ভি2 করছি। সো রিনা শি অ্যাডেড দ্যাট ইফ শি লেফট বেড আর্লি শি ক্যান, এই যে কোথায় ইফ ইউ ক্যান, ইউ বলতে কাকে বুঝাইছে, ইউ বলতে সীমাকে বুঝাইছে। শি, এই যে শি মানে এসে সীমা, শি ক্যান থাকলে হবে কুড, শি কুড, আর কুড যেহেতু মডাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, শি কুড এনজয় সাউন্ড হেলথ, সে তোমার কি স্বাস্থ্যবান একটা স্বাস্থ্য সে এনজয় করতে পারবে। শি অলসো টোল্ড হার টু ফলো হার অ্যাডভাইস, দেখো শি অলসো ফলো মাই অ্যাডভাইস, শি অলসো টোল্ড হার, বা শি অলসো অর্ডার তো বান্ধবীকে অর্ডার করে না, বলে, এজন্য টোল্ড দিয়ে করবো আমরা। শি অলসো টোল্ড হার, এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমাদের ফলো মাই অ্যাডভাইস, এটা ইম্পারেটিভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ নারেশনে টু বসে। সো শি অলসো টোল্ড হার টু ফলো হার অ্যাডভাইস, তার উপদেশ ফলো করার জন্য সে তাকে বলেছে। সো শি অলসো টোল্ড হার টু ফলো হার অ্যাডভাইস। ঠিক আছে, এই হচ্ছে মূলত আমাদের কি ন্যারেশন, আমাদের এই হচ্ছে মূলত ন্যারেশন। আমরা এখন এরপরে সাফিক্স প্রিফিক্সে চলে যাব, সাফিক্স প্রিফিক্সের পর অন্য টপিক করে আমরা ক্লাসটা এন্ড করে ফেলতে পারবো। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের ন্যারেশনটা আমরা এভাবে সলভ করবো। যখন তুমি ন্যারেশন সলভ করতে যাবা, তখন তুমি হচ্ছে কি বলে প্যাসেজ ন্যারেশন স্পিকার দেখবা, স্পিকারের পাশাপাশি তুমি সেন্টেন্সটা দেখবা। এখানে আমরা অনেকগুলো বাক্য দেখছি, অ্যাসার্টিভ দেখছি, ইন্টারোগেটিভ দেখছি, এক্সক্লেমেটরি দেখছি, অপারেটিভ, শুধু অপারেটিভ বাদে ইম্পারেটিভও দেখছি, সবগুলো বাক্য কিন্তু আমরা এখানে দেখছি। এক একটা বাক্যের ক্ষেত্রে আমরা এক এক ভাবে সলভ করবো আমাদের ন্যারেশনটা, এক একটা বাক্যের ক্ষেত্রে আমরা এক এক ভাবে ন্যারেশনটা সলভ করতে হয়। সো বাক্যটা মাথায় রাখতে হবে, এবং স্পিকার কে কাকে কথাটা বলছে সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে সাফিক্স প্রিফিক্স চলে যায় আমাদের উপসর্গ এবং প্রত্যয় চলে যাচ্ছে। প্রিফিক্স মানে উপসর্গ, সাফিক্স মানে হচ্ছে আমাদের প্রত্যয়। সো আমরা এখন সেটা সলভ করব, দেখি। আর সাফিক্স প্রিফিক্সে কিন্তু তেমন কোনো গ্রামাটিক্যাল রুল আমাদের কাজ করার প্রয়োজন নাই। সাফিক্স প্রিফিক্সে মূলত হচ্ছে আমাদের অর্থটা জানতে হবে, অর্থ জানলে তুমি বুঝতে পারবে এখানে কি কি শব্দ তুমি ব্যবহার করবা, অর্থ বুঝতে পারলে হবে। সাফিক্স প্রিফিক্সের অর্থটা জরুরি, অর্থ বুঝতে পারলে তোমার বাক্যটা বা প্যাসেজটা সলভ করা সহজ হয়ে যাবে ভাইয়া। দেখো complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the following text, মানে তোমার একটা মূল শব্দ দেওয়া থাকবে, ওই শব্দের আগে বা পরে তোমার সাফিক্স বা প্রিফিক্স যুক্ত করে নতুন একটা শব্দ তোমাকে যুক্ত করতে হবে। তো দেখি আমরা কি কি হয় এখানে। লাইফ উইদাউট লেজার
and relax is dull. So বলছে জীবনে যদি তোমার কোনো মানে কি বলে এটাকে লেজার না থাকে, বিরতি না থাকে, তোমার জীবনে তুমি কোনো বিরতি দিচ্ছ না, কোনো বিরতি নাই তোমার জীবনে, সো লাইফ উইদাউট লেজার, কোনো বিরতি ছাড়া, and relax is dull, লেজার এবং রিল্যাক্স ছাড়া জীবনটা একদমই একঘেয়ে হয়ে যায়। সো দেখো লেজার এন্ড এর আগে লেজার আসছে, এটা আমাদের নাউন, এই লেজার হচ্ছে আমাদের নাউন। সো এইটা যদি নাউন হয়, এটা যদি নাউন হয় তাহলে পরেরটাও নাউন হবে। সো রিল্যাক্সের নাউন কি? রিল্যাক্সের নাউন কি দেখি বলো তো, ফেসবুক থেকে বলি তো রিল্যাক্সের নাউনটা কি হবে ভাইয়া? রিল্যাক্সের নাউন কি হবে এখানে? ইয়েস, রিল্যাক্সেশন, লাইফ উইদাউট রিল্যাক্সেশন। এই যে রিল্যাক্সেশন ছাড়া জীবনটা একদমই কি আমাদের বোরিং, একঘেয়ে, ভাল লাগে না। সো লাইফ উইদাউট রিল্যাক্সেশন ইজ ডাল। ইউটিউবের স্টুডেন্টরা খুব বেশি অ্যাক্টিভ, বাট ফেসবুকের শিক্ষার্থীরা আমি খুব বেশি অ্যাক্টিভ দেখতে পাচ্ছি না। আমি জানি না ফেসবুকে কেন এমন তোমরা ইনঅ্যাক্টিভ থাকছো। আর শেয়ার এখনো 98-এ পড়ে আছে, আর 2টা শেয়ার হলে কিন্তু আমাদের 100 কোট আমরা ফিল আপ করতে পারি, তাও কিন্তু হচ্ছে না আমাদের এটা। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট, লাইফ বিকামস ড্যাশ ইফ ম্যান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয় ড্যাশ বিউটি ড্যাশ অবজেক্টস অফ নেচার। লাইফ বিকামস, দেখো জীবনটা খুব একদমই আনন্দহীন হয়ে যায় যদি একটা মানুষের জীবনে কোনো এনজয় বিউটি অবজেক্টস অফ নেচার, মানুষের যদি প্রকৃতির যদি ইম্পর্টেন্ট, প্রকৃতির সৌন্দর্য যদি সে উপভোগ করতে না পারে, জীবনটা একদমই একঘেয়ে হয়ে যাবে। সো লাইফ বিকামস কি চার্মফুল। তোমার যদি প্রকৃতির জীবনটা, প্রকৃতি তুমি যদি এনজয় করতে না পারো, টাইম তোমার যদি না থাকে, তোমার জীবনটা কি চার্মফুল হবে নাকি চার্মলেস হবে? চার্মলেস হবে। লাইফ বিকাম চার্মলেস, এই যে অর্থ বুঝতে হবে কিন্তু এখানে। আমি চার্মফুলও করতে পারি, আবার চার্মলেসও করতে পারি। চার্মলেসও অ্যাডজেক্টিভ, চার্মফুলও কিন্তু অ্যাডজেক্টিভ। সো গ্রামারটা কিন্তু অ্যাপ্লাই করলে সেখানে হবে না, আমাদের অর্থ বুঝতে হবে এখানে। লাইফ বিকাম চার্ম, এই যে দেখো শাহরিয়ার চার্মফুল বলছে, কিন্তু আমার চার্মফুল বলে কি জীবনটা আনন্দপূর্ণ হয়ে যায়? আমি যদি প্রকৃতির সুন্দর জিনিসগুলো উপভোগ করতে না পারি, তাহলে জীবনটা আনন্দপূর্ণ হয় নাকি আনন্দহীন হয়? আনন্দহীন হয়, এটা আমাদের বুঝতে হবে তো ভাইয়া। সো life becomes charmless if man does not have any time to enjoy beauty objects না, beautiful objects। বিউটি অবজেক্টস হবে না কখনো এখানে, বিউটিফুল অবজেক্টস, এটা আমাদের নাউন, এটা আমাদের অ্যাডজেক্টিভ হয়েছে। যদি সুন্দর কোনো জিনিস উপভোগ করতে না পারি, জীবনটা একঘেয়ে হয়ে যায়। ড্যাশ ওয়ার্ক হিন্ডার্স দ্য স্মুথ অফ ওয়ার্ক। সো ড্যাশ ওয়ার্ক, দেখো ড্যাশ ওয়ার্ক মনোটোনি ওয়ার্ক হয় না, মনোটোনাস মানে একঘেয়ে কাজ, মনোটোনাস, MONOTONUS, মনোটোনাস কাজগুলো, মনোটোনিউয়াস না, আই হবে না কিন্তু এখানে, মনোটোনি আইটা হবে না কিন্তু, OUSটা হবে এখানে। সো মনোটোনাস কাজ, যেগুলো একঘেয়ে কাজ, সেগুলো করতে 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 জীবনটা একদমই একঘেয়ে হয়ে যায়, ভাল লাগে না, একদমই ভাল লাগে না। সো লাইফ বিকামস কি আমাদের মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক। হিন্ডার্স দ্য, দায়ের পরে দেখো, দায়ের পরে আমাদের নাউন হবে, দায়ের পরে আমাদের নাউন হয়। সো ড্যাশ দ্য ড্যাশ স্মুথ অফ ওয়ার্ক কি হবে দেখি বলো তো? মনোটোনাস ওয়ার্ক হিন্ডার্স দ্য ড্যাশ অফ ওয়ার্ক, মনোটোনাস হবে। ইয়েস, জামাল বলছে মনোটোনাস, কামরুনাহাল পায়েল বলছে মনোটোনাস, এক্স্যাক্টলি। সিয়াম বলছে মনোটোনাস ফেসবুক থেকে, ইউটিউব থেকে বলছে মাহফুজ স্মুথলি অফ ওয়ার্ক হয় না, দায়ের পরে আমাদের নাউন হয়। সো স্মুথের নাউন কি? স্মুথনেস অফ ওয়ার্ক। তোমার হচ্ছে, তুমি যদি মনোটোনাস ওয়ার্ক, তুমি একঘেয়ে কাজগুলো করো, তাহলে তোমার জীবনটা একঘেয়ে মানে সমান একদমই এনজয়েবল হবে না, সুন্দর হবে না। সো কেমন জানি হয়ে যাবে। সো স্মুথনেস অফ ওয়ার্ক, লেজার ড্যাশ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক। লেজার আমাদের কাজের যে স্পৃহা, কাজের যে আগ্রহটা, এটাকে দ্বিগুণ করে দেয়, নতুন করে দেয়। সো লেজার রিনিউজ, লেজার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে সাফিক্স এবং কি বলে প্রিফিক্স এবং সাফিক্স দুইটাই ব্যবহার করতে হবে। সো লেজার রিনিউজ আওয়ার স্পিরিট অফ ওয়ার্ক, আমাদের জীবনটাকে সহজ করে। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে যে ড্যাশ ইজ ড্যাশ। সো বেশি কাজ করা তোমার হচ্ছে হার্মফুল। ওভার ওয়ার্ক, বেশি কাজ তুমি যখন বেশি কাজ করবা, ওভার ওয়ার্ক, জি নাম্বারটা আমাদের হচ্ছে ওভার ওয়ার্ক। তুমি যখন বেশি কাজ করবা, ওই বেশি কাজ করাটা কি তোমার জন্য খুব ক্ষতিকর, হার্মলেস না। ওভার ওয়ার্ক ইজ হার্মলেস হলে হবে, ক্ষতিকরহীন হয় না। ইজ হার্মফুল, তোমার জন্য অনেক বেশি ক্ষতিকর হবে, ক্ষতিকর অর্থে এখানে হার্মফুল। সো ওভার ওয়ার্ক ইজ হার্মফুল। দেখো ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, এই যে হার্মফুল, তুমি যখন বেশি কাজ করবা, বেশি কাজ তোমার জন্য ক্ষতিকর হয়ে যাবে। ওকে, লেজার ডাজ নট মিন আইডল। লেজার বলতে অনেকে বুঝে অলসতা, লেজার বলতে অলসতাকে বুঝায় না। তুমি যখন সারাদিন কাজ করবা, সারাদিন পড়বা,
পড়ার পরে তোমার একটা সার্টেন টাইম তোমার জন্য কিন্তু একটু ফ্রি সময় থাকা উচিত, আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা 3 ঘন্টা তোমার ফ্রি টাইম থাকা উচিত। সো লেজার বলতে অনেকে আমরা বুঝি হচ্ছে যে আমাদের আইডল টাইমটাকে লেজার বলা হয়ে থাকে না। লেজার বলতে বেসিক্যালি আমাদের মানে অনেক কাজ করার পরে একটা সময়, কয়েক সময় একটু জাস্ট এনজয় করাকে বুঝাইছে। ডাজন্ট মিন আইডলনেস, অলসতাকে বুঝে না। আইডলনেস মানে কি বুঝায়? আইডলনেস এন আইডল হবে না, সাইফ এন আইডল না, আইডলনেসকে বুঝায় না। ইট গিভস ড্যাশ ইনটু আওয়ার মাইন্ড, এটা আমাদের মনে কি দেয়? এই যে লেজার আমাদের মনে কি দেয়? আমাদের মনে তোমার হচ্ছে আনন্দ দিয়ে থাকে। সো ইট গিভস ফ্রেশনেস, আমাদের মনে ফ্রেশনেস দিয়ে থাকে, সজীবতা আমাদের মনে দিয়ে থাকে। সো ইট গিভস ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড। বাই হ্যাভিং সাম লেজার উই বিকাম ড্যাশ টু ওয়ার্ক, উই বিকাম, দেখো রিভাইটালাইজড, আমরা পুনরুজ্জীবিত হওয়া। রিভাইটালাইজ বলতে বোঝায় পুনরুজ্জীবিত হওয়া। আমরা রিভাইটালাইজড হতে পারি, পুনরুজ্জীবিত হতে পারি। অর্থটা খেয়াল করতে হবে, অর্থটা বুঝে দেখো, আমরা পুনরুজ্জীবিত হইতে পারি। সো উই মাস্ট স্পেন্ড সাম স্পেয়ার টাইম ড্যাশ, স্পেয়ার টাইম তোমার হচ্ছে আমাদের কিছু সময় আনন্দের মতো করে কাটানো উচিত, আনন্দের সাথে কাটানো উচিত কিছু সময়, আমাদের কিছু মুহূর্ত, কিছু সময় কি আনন্দের মতো করে কাটানো উচিত। সো উই মাস্ট স্পেন্ড সাম স্পেয়ার টাইম প্লিজেন্টলি, আনন্দ সহকারে, আনন্দপূর্ণভাবে কিছু সময় আমাদের কি করা উচিত? কিছু সময় আমাদের কাটানো উচিত। সো উই মাস্ট স্পেন্ড সাম স্পেয়ার টাইম প্লিজেন্টলি। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে ড্যাশ ওয়ার্ক মেক্স আওয়ার লাইফ সিম্পলি ড্যাশ। অন্যদিকে তোমার দেখো অন দ্য কন্ট্রারি ড্যাশ ওয়ার্ক, সো মনোটোনাস ওয়ার্ক মেক্স লাইফ সিম্পলি মিজারেবল। তোমার হচ্ছে মনোটোনাস ওয়ার্ক, একঘেয়ে কাজ তোমার জীবনটাকে একদম দুর্বিষহ জীবনে পরিণত করে। সো মিজারি, এটার সাথে মিজারেবল ওয়ার্ডটা আমাদের হবে। মিজারেবল তোমার জীবনটা একদমই কি মিজারেবল করে দেয়। আর তোমার হচ্ছে মনোটোনাস ওয়ার্ক মেক্স আওয়ার লাইফ মিজারেবল, একঘেয়ে কাজ আমাদের জীবনটাকে একদমই মিজারেবল, দুর্বিষহ করে দেয়। সো এই হচ্ছে মূলত আমাদের মিজারেবল। এখানে তোমার 14টা আছে, সো আমি 14 কাউন্ট করছি। 14 আউট অফ 14 কারা কারা পেয়েছো বলো? 14 কারা কারা পেয়েছো? এখানে 14 কারা কারা পেয়েছো? আমার মনে হয় খুবই সহজ ছিল এটা। অ্যাটলিস্ট 12টা আমাদের পারা উচিত, 12টা সাফিক্স প্রিফিক্স আমাদের অ্যাটলিস্ট এখানে পারা উচিত, এটা আমার কাছে মনে হয়। এনিওয়ে, পরবর্তী পার্টে আমরা যাই, আমরা দেখি পরবর্তীতে কি আছে। আমাদের ট্যাগ কোশ্চেন আছে, আমাকে কমেন্ট করে জানো কে কয়টা পেরেছো। ট্যাগ কোশ্চেন সবচেয়ে ইজিয়েস্ট, আমরা ট্যাগ কোশ্চেন এখন চলে যাই। ট্যাগ কোশ্চেন দেখি কি কি আছে আমাদের এখানে। আমরা জানি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। ট্যাগ কোশ্চেনের কিছু বেসিক জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে ট্যাগ কোশ্চেন যদি কোনো বাক্য অ্যাফার্মেটিভ হয়, কোনো বাক্য যদি অ্যাফার্মেটিভ হয় বেশ ভালো। তামিম, উপমা, হোয়াইট, মার্জানা 13, 12, 14 করে সবাই পেয়েছো। নীলুফা 10টা হয়েছে, নীলুফার একটু বেশি করতে হবে, আর একটু সহজ ছিল না? সহজ ছিল তো। 14 সুইটি পেয়েছে, শাহরিয়া 12 পেয়েছো, মাসুমা আক্তার 12 পেয়েছো। সো ওকে, ফেসবুক থেকে অনেকে ভালো করেছে, অনেকেই ইউটিউব থেকে, সবাই ম্যাক্সিমাম ভালো করেছে, বাট একটু ভালো করলে ভালো। ফুল মার্কস আমাদের আনতে পারলে ভালো। গ্রামারে তুমি যদি ফুল মার্কস আনতে পারো, তোমার এ প্লাস কেউ ঠেকাইতে পারবে না। তোমার এ প্লাস কেউ ঠেকাইতে পারো না। গ্রামারে 90% মার্কস গ্রামারে পেলে এ প্লাস ইনশাল্লাহ এমনিতেই আসবে, বা 100% পেলে তো কোনো কথাই নাই। সো আই এম এ এসএসসি এক্সামিনি, আই এম এন হবে এখানে, যদিও আই এম এন এসএসসি এক্সামিনি, আমি কি এসএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী, মেট্রিকের একজন পরীক্ষার্থী। সো এম আছে এখানে। আমরা জানি ট্যাগ কোশ্চেনে কোনো বাক্য যদি অ্যাফার্মেটিভ হয়, ট্যাগ কোশ্চেন হবে কি নেগেটিভ। অ্যাফার্মেটিভ হলে কি হবে? নেগেটিভ হবে। সো বাক্যটা যদি অ্যাফার্মেটিভ, এটা আমাদের কি হবে? নেগেটিভ হবে। সো আরেন্ট আই বা এইন্ট আই, এটাকে আন্ডারলাইন করে দিবা ভাইয়া, এই পার্টটুকুকে আন্ডারলাইন করে দিবা। অনেক এটা ভুল করি আমরা, যে ট্যাগ কোশ্চেনে শুধুমাত্র উত্তরটা লিখে যাই, শুধু এতটুকু, মানে এইটাকে আমরা শুধু উত্তর হিসেবে লিখি। ট্যাগ কোশ্চেনে কিন্তু শুধু উত্তর লিখলে হবে না, ট্যাগ কোশ্চেনে পুরো বাক্যটা লিখতে হবে। ট্যাগ কোশ্চেনে পুরো বাক্যটা লিখবা, লিখে এই পার্টটুকু তুমি আন্ডারলাইন করে দিবা, এই পার্টটুকু তুমি আন্ডারলাইন করে দিবা। আন্ডারলাইন করে দিয়ে তুমি হচ্ছে বিষয়টাকে সম্পন্ন করবা। কখনোই শুধু আনসারটা লিখবা না, এটা লিখে কিন্তু পুরো জিরো দিয়ে দিবে, পুরো জিরো, 100% জিরো পেয়ে যাবা, 100% জিরো পেয়ে যাবা। সো আই এম অ্যান এসএসসি এক্সামিনি আরেন্ট আই। সো এখানে আরেন্ট আই বা এইন্ট আইও দেওয়া যায়। এইন্ট আইও কি আমরা এখানে ব্যবহার করা যাবে, সমস্যা নাই। আর এম থাকলে এইন্ট বা আরেন্ট দুটোই কিন্তু লেখা যায়। মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, আমার আশা হচ্ছে, আমার এক্সপেকটেশন হচ্ছে কি তোমার এ প্লাসটা পাওয়া, আমার এক্সপেকটেশনটা হচ্ছে এ প্লাসটা পাওয়া। সো মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস
ইজ ইজ যেহেতু আছে ইজ চলে যাবে ওইখানে। কোনো বাক্যে যদি তুমি যখন ট্যাগ কোয়েশ্চেন করবা এম ইজ আর ওয়াজ আর যদি পাও, এম ইজ আর ওয়াজ আর যদি পাও, তাহলে পরবর্তীতে সেটা তাৎক্ষণিক ওইখানে আমাদের আনসার ট্যাগে চলে যাবে, কোশ্চেনে চলে যাবে। সো এম ইজ আর ওয়াজ আর পেলে এখানে ইজ আছে, ইজটা চলে যাবে। এখন মাই এক্সপেকটেশন, এটা আমাদের নাউন, ট্যাগ কোশ্চেনে অলওয়েজ প্রোনাউন বসে, ট্যাগ কোশ্চেনে অলওয়েজ প্রোনাউন বসে। সো মাই এক্সপেকটেশন এটা নাউন, এটার প্রোনাউনটা কি? এটার প্রোনাউন হচ্ছে আমাদের ইট, ইট। সো ওতে কি হবে দেখো, ইজেন্ট ইট, এটা নয়। আমার আশা হচ্ছে কি এ প্লাস পাওয়া, সো এটা কি আশা নয়? ট্যাগ কোশ্চেন কেন ব্যবহার করি রিয়েল লাইফে? আমরা কোনো জিনিস শিওর হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য ব্যবহার করি। তো এখানে দেখো মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস, ইজেন্ট ইট, এটা আমাদের হচ্ছে বেসিক্যালি আনসার ইজেন্ট ইট। আচ্ছা, এরপরে দেখো সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। আমার কিছু পোলাপান না, সরি ক্লাসমেট, সহপাঠী তোমার কি মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। মোবাইল ফোনে তারা কি একদম নেশাগ্রস্ত, আসক্ত হয়ে পড়ছে। তো সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড, এখানে বিকেম আছে না, বিকেম কি V2 না? সো কোন ভার্বে যদি পাস্ট টেন্স হয়, ডু ডাজ ডিড যদি প্রশ্ন থাকে, ডু ডাজ ইট প্রশ্ন চলে মানে আনসার ট্যাগ কোশ্চেনে চলে যাবে। কিন্তু ডু ডাজ ইট প্রশ্ন না থাকলে তখন টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর, ডু ডাজ ইট কিচ্ছু নাই, তখন টেন্স অনুযায়ী এম ইজ আর ওয়াজ আর আনতে হবে। সেটা আমাদের কোন টেন্স? পাস্ট টেন্স না, আমাদের ডিড চলে আসবে। আর বাক্যটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? হ্যাঁ বোধক বাক্য, সো ডিডেন্ট হবে। আর মাই সাম অফ মাই ক্লাসমেটস প্লুরাল, এজন্য দে হবে। সো ডিডেন্ট দে, এই যে ভাইয়া ডিডেন্ট দে, তারা কি নয়? সো সাম অফ মাই ক্লাসমেটস বিকেম অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন, ডিডেন্ট দে, ডিডেন্ট দে। এরপরে দে কুড নট পাস দ্য টেস্ট এক্সাম, তারা কি তোমার হচ্ছে, তারা মোবাইল ফোনে আসক্ত, তারা তোমার হচ্ছে টেস্ট এক্সামে পাস করতে পারে নাই। সো দেখো এই যে নট, এই নট তো আছে না বোধক বাক্য, এটা কুড মডাল, তাহলে কুড তো এখানে যাবে, যেহেতু নট না বোধক বাক্য তাহলে আমাদের ট্যাগ হবে হ্যাঁ বোধক বাক্য। তাহলে কুড আর দে তো আছে, তাহলে কুড দে, কুড দে প্রশ্নবোধক চিহ্ন, অবশ্যই প্রশ্নবোধক ব্যবহার করতে হবে এবং আন্ডারলাইন করতে হবে। পুরো প্রশ্নের বাক্য তুলবা, বাক্য তুলে এই পার্টটুকু আন্ডারলাইন করবা এবং অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, আদারওয়াইজ কিন্তু কখনোই হবে না। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আমাদের দেখতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, সবাই তাকে এই কারণে ঘৃণা করে। এভরিবডি হেটস দেম ফর দিস রিজন, এই কারণে সবাই তাকে বা তাদেরকে ঘৃণা করে। সো এভরিবডি, এভরিবডি থাকলে দে হবে, মনে রাখবা এভরিবডি, নোবডি, এভরিওয়ান, নো ওয়ান, এই সকল শব্দ থাকলে সামবডি, বডি যুক্ত বা এভরি যুক্ত যা পাবা সেক্ষেত্রে অলওয়েজ প্রোনাউন দে ইউজ করবা, দে, দে অলওয়েজ দে বসবে। আর দে বসলে আমাদের অলওয়েজ ভার্বটা কি হবে? আমাদের দে বসলে আমাদের অলওয়েজ ভার্বটা হবে প্লুরাল, অলওয়েজ ভার্বটা হবে প্লুরাল। সো এখানে ডোন্ট দে, এই যে ডোন্ট দে বাক্যটা যেহেতু প্লুরাল না অ্যাফার্মেটিভ, এটা যদি আমাদের অ্যাফার্মেটিভ, এখানে আমাদের কি হবে? ডোন্ট হবে, ডোন্ট দে হবে, সরি হ্যাঁ ডোন্ট, নেগেটিভ ডোন্ট। আর দে এর সাথে কখনো ডাজ হয় না, এখানে যদি এস বা ইএস আছে, এস বা ইএস থাকা সত্ত্বেও এখানে আমাদের হচ্ছে ডাজ বসবে, ডোন্ট বসবে, ডাজ বসবে না, বিকজ দে এর সাথে আমাদের ডাজ হয় না, ডোন্ট হয়। সো এভরিবডি, নোবডি থাকলে ডোন্ট বা ডু, আর দে হবে অলওয়েজ প্রোনাউন, সো ডু দে বা ডোন্ট দে। আশা করি বুঝতে পারছি ট্যাগ কোশ্চেনটা, আমাদের এখান থেকে ট্যাগ কোশ্চেন কমপ্লিট করছি আমরা। এখন আমরা চলে যাবো সেন্টেন্স কানেক্টরসে, যেটা তোমরা অনেকেই ভয় পাও, অনেকে প্রবলেম ফেস করো। সো আমরা এখন সেন্টেন্স কানেক্টরস এবং এরপর আমাদের লাস্টে পাংচুয়েশন মার্কস রয়েছে, এই দুটো শেষ করে আমরা ক্লাসটা এন্ড করে ফেলতে পারবো আশা করছি। সো ডোন্ট দে, সেন্টেন্স কানেক্টরসে চলে যায় ভাইয়া। সেন্টেন্স কানেক্টরস এখানে প্র্যাকটিস। আর সেন্টেন্স কানেক্টরস বেসিক্যালি বাক্য সংযোজক, বাক্য সংযোজকের ক্ষেত্রে আমাদের আগে এবং পরে দুটো শব্দ, দুটো সেন্টেন্স, দুটো বাক্যকে আমাদের সংযুক্ত করতে হবে এবং এক্ষেত্রে অর্থটা বুঝে আমাদের কানেক্টরস গুলোকে ব্যবহার করতে হবে। অর্থ বুঝতে হবে, অর্থ না বুঝলে কিন্তু আগের বাক্যের সাথে পরবর্তী বাক্যের অর্থটা কি মিন করতে যাচ্ছে, এখানে কি বিপরীত অর্থ বুঝে দিচ্ছে নাকি কি বলে তোমার হচ্ছে নতুন তথ্য যুক্ত করতেছে, না কোনো ধাপটাকে ইন্ডিকেট করতেছে, না কোনো উদাহরণ দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের এই কানেক্টরস গুলো ব্যবহার করব। উদাহরণ দিলে সে ফর এক্সাম্পল বা কি বলে এটাকে ফর ইনস্ট্যান্স বসবে। হ্যাঁ, ফলাফল স্বরূপ বুঝলে রেজাল্ট, অ্যাজ এ রেজাল্ট বা কনসিকুয়েন্টলি বসবে। হোয়াই, হাউ, দাজ, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, এডিশনালি, ইন এডিশন, সিন্স, নানান জিনিস আমরা এখানে দাজ হ্যাঁ বসতে পারে, ইনফ্যাক্ট বসতে পারে, সেগুলো অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে। দেখো এই স্কুল ম্যাগাজিন ইজ এ ম্যাগাজিন ড্যাশ ইজ পাবলিশড বাই আ স্কুল অথরিটি অ্যানুয়ালি। স্কুল ম্যাগাজিন হচ্ছে এমন একটা ম্যাগাজিন যেটা তোমার হচ্ছে প্রতি বছর স্কুল কর্তৃপক্ষ কি করে? প্রকাশ করে। প্রতি বছর স্কুল কর্তৃপক্ষ কি করে? তোমার হচ্ছে প্রকাশ করে। সো হুইচ বা দ্যাট দিতে পারি বা হুইচ দিতে পারি আমরা এক্স্যাক্টলি। সো হুইচ ইজ পাবলিশড বা দ্যাট ইজ পাবলিশড
by the school authority. That is published by the school authority. It contains poems, এটার মধ্যে কবিতা থাকে, আর্টিকেলস, প্রবন্ধ থাকে, এসেইজ, রচনা and jokes থাকে, কৌতুক থাকে. The publication of it is not an easy task. তোমার হচ্ছে কৌতুক বা তোমার কি বলে এটাকে, আমাদের এই যে স্কুল ম্যাগাজিনটা পাবলিশ করার কাজটা কি খুবই খুবই কঠিন. ইজ নট অ্যান ইজি টাস্ক. ইট নিডস কি প্রয়োজন, টাইম, এনার্জি অ্যান্ড মানি. এটা খুব কঠিন কাজ, কিন্তু এটার কি প্রয়োজন হয়, বিকজ ইট নিডস, এটার কারণ, এটার প্রয়োজন হয়, বিকজ কারণ, বা অ্যাজ যেহেতু এটার প্রয়োজন হয়. কেন এটা কেন কঠিন কাজ, কারণ এটার কি প্রয়োজন, টাইম প্রয়োজন, এনার্জি প্রয়োজন, মানি টাকার প্রয়োজন. সো এগুলো না থাকলে কোনো সময় কোনো কিছু সম্ভব নয়. সো টাইম, এনার্জি অ্যান্ড মানি. সি নাম্বারটা কি হবে দেখি বলো তো. এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড ফ্রম দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস. একটা ম্যাগাজিন কমিটি তৈরি করি আমরা কোন জায়গা থেকে, টিচার্স এবং স্টুডেন্ট থেকে আমরা একটা ম্যাগাজিন কমিটি তৈরি করি. সো স্কুল এই ম্যাগাজিন ইজ ড্যাশ, এ ম্যাগাজিন কমিটি ইজ ফর্ম ফ্রম দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস. কি হতে পারে দেখি বলো তো আমাদের সি নাম্বারটা. ইফ বলছে, সি নাম্বারটা ইফ বলছে, তারপরে দাস বলছে, স্টুডেন্টস, আমার কাছে অন্য কিছু মনে হচ্ছে. দাস বলছে অনেকে, বিকজ বলছে, ইউজুয়ালি বলছে, ইফ বলছে. দেখি তো, এট ফার্স্ট, প্রথমত, ফার্স্টলি হবে প্রথমত. সবার শুরুতে কিন্তু ম্যাগাজিন তৈরি করে ফেলা যায় না. সবার শুরুতে আমাদের ম্যাগাজিন তৈরি করে ফেলা যায় না. আমাদের সবার শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ধাপটা, এখানে ধাপ, সবার শুরুতে আমাদের হচ্ছে একটা কমিটি তৈরি করতে হয়. একটা কমিটি, শিক্ষক এবং ছাত্রদেরকে মিলিয়ে একটা কমিটি তৈরি করা হয়, যে কমিটিগুলো মোটামুটি ওই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ওটাকে সলভ করে. সো এই ম্যাগাজিন কমিটি ইজ ফর্মড ফ্রম দ্য টিচার্স এন্ড স্টুডেন্টস. দ্য এডিটর ইজ সিলেক্টেড. দ্য এডিটর কি, হু ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি মেম্বার্স ইনভাইটস রাইটিং. মানে তোমার যে কমিটি বা যে তোমার কি বলে এটাকে এডিটর, যে কেউ তোমার হচ্ছে সিলেক্ট করা হয়েছে, হু ইজ সিলেক্টেড, যাকে সিলেক্ট করা হয়েছে, ডি নাম্বারটা হু. দ্য এডিটর হু ইজ সিলেক্টেড অর ইলেক্টেড বাই দ্য কমিটি, কমিটির মাধ্যমে যাকে সিলেক্ট করা হয়েছে, ইনভাইটস রাইটিং, সে রাইটিংটা সবার কাছ থেকে নেয়. ইনভাইটস রাইটিং ড্যাশ গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং. এবং এভাবেই ভালো ভালো লেখাগুলো তোমার প্রিন্টিং এর জন্য সিলেক্ট করা হয়. দেখো, ড্যাশ ফাইনালি বা ইনফাইন বা ফাইনালি, অবশেষে, সর্বশেষে গিয়ে তোমার হচ্ছে সিলেক্ট, এডিট করার পরে, সবকিছু করার পরে এটাকে তোমার প্রিন্টিং এর জন্য পাঠানো হয়. সো ফাইনালি গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং. এটা হচ্ছে আমাদের কানেক্টরস. আমরা লাস্টের দিকে চলে যাবো. কানেক্টরস এর লাস্ট আমাদের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্ক. সো কানেক্টরস এর একটা সলভ করছে আমাদের, সময় যেহেতু খুবই স্বল্প, এটাতে 5-এ 5 আশা করি সবাই পেয়েছি, বিকজ তোমাদের কানেক্টরস গুলো খুবই সহজ আসে. ইন্টারের কানেক্টরস গুলো একটু ডিফিকাল্ট দেয়, হয়তো একটু তোমার টেকনিক ফলো করে, আরো একটু টেকনিক ফলো করতে হয়. বাট 9-10 এর কানেক্টরস গুলো খুবই খুবই সহজ. দাজও দেওয়া যায়, এই যে এটা দাজ গুড রাইটিংস আর সিলেক্টেড ফর প্রিন্টিং. এখানে দাজও দেওয়া যায়, ফাইনালি দেওয়া যায়, দাজ দেওয়া যায়, সবকিছু দেওয়া যায়, কোনো প্রবলেম নাই. কানেক্টরস নিজের মতো করে, অনেক সময় একটা কানেক্টরস এর ক্ষেত্রে 2-3টা আনসার করা যায়. 2-3টা আনসার আমাদের কানেক্টরস এর ক্ষেত্রে করা সম্ভব. ঠিক আছে, সো 2-3টা আনসার আমাদের কানেক্টরস এর ক্ষেত্রে করা সম্ভব. দ্যাটস আমাদের প্যারানার কোনো প্রয়োজন আমাদের নাই, কোনো প্যারানার প্রয়োজন নাই. বিকজ তুমি পরীক্ষার হল থেকে বের হয়ে, এই রহিম তুই কত দিছস, এই আমার তো এটা হয় না, আমার তো ওটা দিছি আমি, এটা হজবরল অবস্থার দিকে যাওয়ার দরকার নাই. তোমার আনসার, একটা প্রশ্নের আনসার অনেকগুলো হইতে পারে, অনেকগুলো আনসার একটা প্রশ্ন হইতে পারে. সো এত প্যারানোর কিছু নাই. নিজের মতো করে আনসার করবা, নিজের মতো করে শিখবা, বুঝবা, দেখবা, ইনশাআল্লাহ তোমার কমন চলে আসবে বা তোমারটা হবে. একটা সেম উত্তর হতে হবে. কেউ অলসো দিছে, অলসো কেউ বিসাইড দিতে পারে, বিসাইড যে কেউ মোর ওভার দিতে পারে. সো সব কিন্তু সেম অর্থ. ফাইনালি দিছে কেউ দাস দিছে, অর্থ কিন্তু সেম. পরীক্ষায় ডেফিনেটলি আমাদের উত্তরগুলো হয়ে যাবে. সো ভয়ের কিছু নাই. পাংচুয়েশন মার্ক, দেখো, ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট. মেহেদি said to Nitu, what's your program after test examination? Nitu said, I have decided to visit the Padma Bridge. What an excellent idea it is. So এটা আমাদের হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসছে. ঢাকা বোর্ড 23 এর প্রশ্ন আমরা এখন সলভ করব. দেখি কি বলতেছে এখানে, কিভাবে আমরা সলভটা করতে পারি. So Mehdi said to Nitu, what's your program after the last examination? ওকে, চলে যাওয়ার পরবর্তীতে দেখো মেহেদি সেট টু নিতু, এটা আমাদের ন্যারেশনের মতো করে আসতেছে. মেহেদি সেট টু নিতু, এই যে মেহেদির এম বড় হাতের হবে, নিতুর এন দেওয়া আছে বড় হাতের, এটা বড় হাতের করার কিছু নাই. এখানে একটা কমা হবে, এই যে কমা দিছে. হোয়াটস, ডাব্লিউটা বড় হাতের হয় সাধারণত. হোয়াটস এর
ডাব্লিউটা বড় হাতের হয়। সো এই যে হোয়াটস এর ডাব্লিউটা আমরা বড় হাতের দিলাম, এটা যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এটা আমাদের রিপোর্টেড স্পিচ, অলওয়েজ রিপোর্টেড স্পিচগুলো অলওয়েজ আমাদের ইনভার্টেড কমার মধ্যে আনতে হয়, ইনভার্টেড কমার মধ্যে আনতে হয়। আর এখানে হোয়াট ইজ আছে, সো হোয়াটস ইউর প্রোগ্রাম, হোয়াটস ইউর প্রোগ্রাম, হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য নেক্সট এক্সামিনেশন, প্রশ্ন করতেছে এজন্য এখানে প্রশ্নবোধক চিহ্ন আর ইনভার্টেড কমা, দেখেছি ইনভার্টেড কমা আমাদের প্রশ্নবোধক চিহ্ন। সো হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার নেক্সট এক্সামিনেশন, বুঝতে পেরেছি আশা করি, যেহেতু আমাদের রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব কমা এবং ইনভার্ট কমা এখান থেকে দিলাম। নিতু সেড আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দ্য পদ্মা ব্রিজ, নিতু তোমার হচ্ছে সেড, নিতু বলেছে যে আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট দ্য পদ্মা ব্রিজ, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পদ্মা ব্রিজে ভিজিট করতে যাব। সো নিতু সেড, নিতুর কি এন্ডটা বড় হাতের হবে, নিতু সেড কমা আই, এটা যদি রিপোর্টেড স্পিচ এখানে আমার ইনভার্টেড কমা হবে, সেম টু সেম ইনভার্টেড কমা দিলাম আমরা এখানে, আই বড় হাতের হবে, আই হ্যাভ ডিসাইডেড টু ভিজিট পদ্মা ব্রিজ, ফুল স্টপ, অ্যাসার্টিভ সেন্টেন্স শেষ, ফুল স্টপ দিলাম আমরা, আমাদের ইনভার্টেড কমা আমরা ক্লোজ করে ফেললাম। সো খুবই সহজ আমরা আনসার করতে পারি, খুবই সহজ ভাবে। আর যখন তুমি কোনো পাংচুয়েশন মার্ক ইউজ করতেছো ওটাকে নিচে নিচে আন্ডারলাইন করে দিও, যেখানে যেখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার সেখানে সেখানে নিচে নিচে আন্ডারলাইন করে দিও, এতে টিচারের চোখে পড়বে। অনেক সময় আন্ডারলাইন না করার কারণে পুরো পাংচুয়েশন মার্কটাই কেটে দেয়। এবং পুরো প্যাসেজটা তুলতে হবে, পুরো প্যাসেজ আমাদের তুলতে হবে, পুরো প্যাসেজ তোলার পরে তোমার হচ্ছে ওই যেখানে যেখানে পাংচুয়েশন মার্ক হবে সেখানে সেখানে তোমার পাংচুয়েশন মার্কটা ব্যবহার করতে হবে, বাট পুরো প্যাসেজ আমাদের তুলতে হবে, না তুললে কিন্তু ভুল হবে ভাইয়া, কেটে দিবে ডিরেক্টলি, একদম জিরো দিয়ে দিবে। হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, কি সুন্দর একটা বুদ্ধি এটা, সেটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স না? সো এটা কি পুরোটাই আমাদের স্পিচ, এটা ইনভার্ট করার মধ্যে আসবে এবং এটা এক্সক্লেমেশন সাইন আমাকে ব্যবহার করতে হবে। সো হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, কি সুন্দর একটা আইডিয়া হইতে পারে এটা, কি দারুণ তোমার আইডিয়া, কি সুন্দর তোমার আইডিয়া। সো পাংচুয়েশন মার্কের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো দেখতে হবে এবং সুন্দর মতো করে জিনিসগুলোকে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ যেতে হবে, প্র্যাকটিসের দিকে আমাদেরকে যেতে হবে। সো হোয়াট অ্যান এক্সেলেন্ট আইডিয়া ইট ইজ, এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখে আমাদের এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করছি। ন্যারেশনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রিপোর্টের স্পিচ মানে ইনভার্টেড কমার ব্যবহারটা অনেক বেশি আসে, আর অ্যাপোস্ট্রফির ব্যবহার অনেক বেশি আসে। ইনভার্টেড কমা এবং অ্যাপোস্ট্রফির ব্যবহারটা অনেক বেশি আমাদের পরীক্ষাতে আসবে, এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো প্রত্যেকটা টপিক আমি তোমাদেরকে দেখিয়েছি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের ভুল বেশি হয়, হ্যাঁ সেগুলো আমাদের হচ্ছে একটু দেখতে হবে, আমাদের একটু মাথায় রাখা উচিত, সেগুলো প্র্যাকটিস করা উচিত। তোমাদেরকে লাস্ট মুহূর্তে এসে এই গ্রামার পার্টে আমি তোমাদের কিছু ডিরেকশন তোমাদেরকে দেই ভাইয়া, তোমরা যেটা করবা, তোমরা হচ্ছে সিম্পলি টেস্ট পেপারটা হাতে নিবা, টেস্ট পেপারটা হাতে নিয়ে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এই মুহূর্তে সলভ করবা, ঠিক আছে? শেষ মুহূর্তে তোমাদের এটা সলভ করো ভাইয়া, লাস্টে এসে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মেহেদি হাসান ফাহাদ। সো আমাদের লাস্টে এসে, লাস্ট ক্লাসে এসে আমরা সুন্দর মতো করে জাস্ট বোর্ড কোশ্চেনটা সলভ করবো, প্র্যাকটিস করব। আমরা 10 মিনিট স্কুল থেকে তোমাদেরকে তো অনেক সাপোর্ট দিচ্ছি, তোমাদের কাছে যদি যে শীটটা থাকে শীটটা সামনে নাও, টেস্ট পেপার বইটা সামনে নাও, প্র্যাকটিস করো। দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিসের দিকে ফোকাসড হও, দৈনিক 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিসের দিকে ফোকাসড হও, এবং প্র্যাকটিসে ফোকাসড হলে তোমার জন্য সুবিধা হবে। এবং তুমি দেখো সেম একটা বোর্ড কোশ্চেন একটা সিকোয়েন্স ফলো করে পরীক্ষাতে আসে, একটা সিকোয়েন্স ফলো করে পরীক্ষাতে আসে। এই পরীক্ষার লাস্ট মুহূর্তে তোমাদের সুন্দর মতো করে জিনিসগুলোকে এগিয়ে যেতে হবে, প্র্যাকটিসের দিকে ফোকাস করতে হবে। এখন অন্য কোনো কাজের দিকে কোনোভাবে ডাইভার্ট হওয়া যাবে না, খেলাধুলা, ঘোরাফেরা করা, আড্ডা দেওয়া, এদিকে কোনোভাবেই যাওয়া যাবে না, প্লিজ এদিকে কোনোভাবেই যাওয়া যাবে না। পড়াশোনা লাস্ট মুহূর্তে এসে একটু আমাদেরকে ফোকাসড হয়ে পড়াশোনা করতে হবে, অন্যদিকে যাওয়ার কোনো প্রশ্ন আমাদের আসে না, গেলে তোমাদের জন্যই লস। আমরা এখান থেকে আজকে কি কি শিখলাম? আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দেখলাম, টেবল দেখলাম, রাইট ফর্মস অফ ভার্ব, নারেশন, টেবল, সাবজেক্ট প্রিফিক্স থেকে শুরু করে যত কিছু পসিবল সবকিছু আমরা এখান থেকে কভার করেছি। যদি পিডিএফ পসিবল হয়, আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড ইউ দ্য পিডিএফ অফ আওয়ার টুডেজ ক্লাস। আমি চেষ্টা করবো তোমাদেরকে পিডিএফটা দেওয়ার জন্য, যদি সুযোগ হয়, পসিবল হয়, অথবা আমি অন্য কোনো ওয়েতে তোমাদেরকে কিছু হেল্প করার চেষ্টা করব, টেনশন নিও না। আর একটা লাস্ট কথা, যাদের ক্লাসটা মিস করেছো, একটু বুঝতে অসুবিধা হয়েছে, তারা প্লিজ রেকর্ড দেখবা, বন্ধুদেরকে আবার ক্লাসে শেয়ার করে দিবা, শেয়ার করে তোমার নিজের প্রোফাইলে রেখে দিয়ে রেকর্ডটা দেখার জন্য তুমি আবার নিজের প্রোফাইলে রেখে দিলে তোমার জন্য সুবিধা হবে ক্লাসটা পাওয়ার জন্য।
অনেক কথা বলে ফেললাম, আর আর বেশি বলার প্রয়োজন নাই। অন্য কোনো সময় কথা হবে, হয়তো বা বোর্ড পরীক্ষার আগে তোমাদের আর দেখা হবে না আমার সাথে, বা আমাদের অন্য কোনো ইংলিশ ক্লাসের সাথে, হয়তো বা যদি হয় তাহলে আপডেট তো পেয়েই যাবা, অথবা ডিরেক্টলি আমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস 13 তারিখ এবং 15 তারিখে ক্লাসটা শেষ হবে। সরি, শেষ না, আমরা নিব। লাস্ট একটা ডিরেকশন আর একটা কথা তোমাদেরকে বলি, যেটা আমরা না বললেই নয়, আমি গতকালকেও বলেছি, আজকেও বলছি। আমাদের দুটো কোর্স এবং একটা গ্রুপ রয়েছে। একটা হচ্ছে শেষ মুহূর্ত সাজেশন যে কোর্সটা, এই কোর্সে ফ্রিতে এনরোল করে ফেলবা, সম্পূর্ণ ফ্রিতে। এখানে লাস্ট মুহূর্তে এসে আমরা অনেকগুলো ক্লাস তোমাদেরকে দিচ্ছি। এই ক্লাসে তোমরা যদি ভর্তি হও, কোর্সে ভর্তি হলে তোমাদের জন্যই সুবিধা হবে পরীক্ষাতে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য। আর আরেকটা গ্রুপ আছে আমাদের এসএসসি 25 ফ্রি এ প্লাস সাজেস্ট চান্স যে গ্রুপ, এই গ্রুপে অ্যাড হয়ে যাবা, তোমাদের জন্য ডেফিনেটলি ভালো হবে গ্রুপে অ্যাড থাকলে। সো এই তো, আজকে 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 এতটুকুই থাকুক। অন্য কোনো সময়, অন্য কোনো দিন তোমার সাথে কথা হবে, আড্ডা হবে এবং শেখানো হবে। আল্লাহ হাফেজ। দোয়া করি তোমাদের সবার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর বোর্ড এক্সামিনেশন অ্যান্ড ডু গ্রেট। ফাটিয়ে পরীক্ষা দাও, ফাটিয়ে ইংলিশে ফাটাও, সবকিছুতে ফাটিয়ে পরীক্ষা দিতে পারো, ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো, এই দোয়া করি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।